এভরিওয়ান ওয়েলকাম টু জিনি। এই চ্যানেলে আমরা শুধুমাত্র 11 এর সিলেবাস নিয়ে কথা বলবো আর চ্যাপ্টারগুলো সম্বন্ধে জানবো। যারা 11 এর স্টুডেন্ট আছো তারা চোখ রাখো এখানে অ্যান্ড একটা জিনিস জানবে, বেটার লেট দ্যান নেভার। তাই এখন প্রাইম টাইম তোমাদের পড়াশোনা, যারা পড়াশোনা করোনি সেকেন্ড সেমের জন্য তাদের পড়াশোনা শুরু করার। তাই আমরা থাকছি আমাদের ক্লাসেস নিয়ে, তোমরা ক্লাসেসগুলোতে চোখ রাখতে থাকো, ফলো করতে থাকো আর দেখতে থাকো। আচ্ছা, এই সিরিজে বাকি সমস্ত সাবজেক্ট তোমরা পাবে, কেমিস্ট্রি পাবে, ম্যাথ পাবে, বায়োলজি পাবে, এভরিথিং। আর ফিজিক্স আমি নেব, আমি রিভু চক্রবর্তী। সাবসিকুয়েন্ট ভিডিওতে আমি আমার টেলিগ্রাম আইডি দিয়ে দেবো, এটা যেহেতু ফার্স্ট ভিডিও এই সেগমেন্টে। পরের ভিডিওতে আমি আমার টেলিগ্রাম আইডি দেবো, আমার ইমেল আইডি দেবো। ইফ এনি ওয়ান ওয়ান্টস টু কানেক্ট উইথ মি, ইউ জাস্ট ফিল ফ্রি টু কানেক্ট মি, জাস্ট ফিল ফ্রি টু সেন্ড অ্যান ইমেল অর সেন্ড অ্যান মেসেজ টু মি, রাইট? তো যেখানে যাচ্ছিলাম, গ্র্যাভিটেশন। এই সেগমেন্টে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এই সেগমেন্টে আমরা কি করতে চলেছি, আমরা ডেরিভেশনস করব না, আমরা শুধুমাত্র চ্যাপ্টারের ফর্মুলা ওয়াইজ দেখতে থাকবো জিনিসপত্র, যে কি কি ফর্মুলা আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব। ওকে, ফর্মুলা বেসড আমরা পড়বো, আমরা কনসেপ্ট ডিসকাস করব অল্প বিস্তর, কোয়েশ্চেন সলভ করব, ইজি কোয়েশ্চেন সলভ করব, মডারেট কোয়েশ্চেন সলভ করব, একটা দুটো হার্ড কোয়েশ্চেনসও সলভ করতে পারি। মেন মোটো থাকবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা, হাতে ধরে। তো তাই জন্য এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ভিডিও সিরিজ যাবে, নট মোর দ্যান দ্যাট। 2 ঘন্টার কোনো ক্লাসেস আমি নেব না, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা। লম্বা চ্যাপ্টারগুলো দুটো ভাগে ভেঙে দেবো, কিন্তু লেন্দি ভিডিওস যাবে না। দিস ইজ ওয়ান শট বলা যায়, নাও বলা যায়, কারণ সবসময় যে আমি একটাই ভিডিও করবো একটা চ্যাপ্টার তা নয়। গ্র্যাভিটেশন ছোট চ্যাপ্টার, জাস্ট গো থ্রু। বেশি কথা বলবো না, চলে যাই ডিরেক্ট। এদিকে দেখতে পাচ্ছ গ্র্যাভিটেশন, এই ভদ্রলোককে সবাই চেনে, নাম কমেন্টে লিখে দেবে। আপেল, আচ্ছা ওই পিছনে আপেল গাছ দেখতে পাচ্ছ, যেখান থেকে এই সমস্ত বিপদের শুরু। তো জোকস অ্যাপার্ট, ইনি একজন লেজেন্ডারি সায়েন্টিস্ট এই কারণে, কারণ এনার বিভিন্ন জায়গায় অবদান তো আছে। গ্র্যাভিটেশন যে টাইমে উনি এই থিওরিটা দিয়েছিলেন সেটা 1600, তারপর 200 থেকে 250 বছরের মধ্যে কোনো ডিসকভারি অ্যাজ সাচ হয়নি। টুকটাক জিনিস ডিসকভারি হয়েছে। গ্র্যাভিটেশন থিওরি 1600-এ দেওয়া, সবাই মাথায় রাখবে। মানে ওরকম টাইম, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই বা সালটা মনে নেই, ওই টাইমে। তো তখন কত ব্যাকওয়ার্ড, সেখানে দাঁড়িয়ে একটা মানুষ গ্র্যাভিটেশনের মতো জিনিস ভেবেছে। সো ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। যাই হোক, আসি নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এখানে বক্তব্য দেখতে পাচ্ছ, স্টেটমেন্ট, আমি একটু সরে যাই। এখানে কি বলেছে, এই সূত্র অনুসারে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। ফান্ডামেন্টালটা বলে দিই, পিডিএফ তোমরা পেয়ে যাবে এটার। তো ফান্ডামেন্টালটা কি, এই মহাবিশ্বের যে কোনো বস্তু কণা, এই একটা বস্তু কণা আছে, এই একটা বস্তু কণা রয়েছে, এই বস্তুকণা দুটো যদি আর দূরত্বে থেকে থাকে তাহলে এরা একে অপরকে আকর্ষণ করছে। একজনের ভর ধরে নাও m1 আর একজনের ভর ধরে নাও m2। এবার মাথায় রাখবে, যখন দুটো মানুষের মধ্যে দড়ি টানাটানি খেলা হচ্ছে, তাহলে দড়ি টানাটানিটা ভরের উপর ডিপেন্ড করে। ভাবো বিগ শো, আচ্ছা তোমরা বিগ শোকে চিনবে না, কাকে চিনবে? WWE কেউ দেখে? পিড না না, কার কথা বলা যায়, রককে, ডোয়েন জনসনকে সবাই চেনে হয়তো, আই ডোন্ট নো। ডোয়েন জনসন, রক, যে রক নামে ফেমাস, তার সাথে একজন রোগা পাতলা কারুর ধরো, কার নাম বলবো, যাই হোক, তোমরা ভেবে নাও দুটো বড় বড় চেহারার মানুষ রয়েছে, তারা যখন দড়ি টানাটানি খেলছে, তার মানে ডেফিনেটলি সেই দড়ির ওপর নেট ফোর্স বেশি থাকবে। তো ফোর্স মাসের উপর ডেফিনেটলি ডিপেন্ড করে, বেশি মাস হলে বেশি ফোর্স, কম মাস হলে কম ফোর্স। ওকে, অ্যান্ড সেকেন্ডলি এই একটা থিওরি দেয় যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক কার সাথে, m1 এর সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স সমানুপাতিক আরেকটা কার সাথে, ফোর্স সমানুপাতিক হচ্ছে m2 এর সাথে, m2 এর সাথে। এবার শুধু তাই হলে হবে না, ফোর্স সমানুপাতিক হচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব। এবার এই দূরত্বকে আমরা দুবার নিই, ঠিক আছে? একটা m1 এর থেকে m2 এর দূরত্ব, আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা m2 এর সাথে m1 এর দূরত্ব, আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দুটোকে যদি আমি ফিউজ করে দিই, তখন আমার কি আসে দেখো, তখন আমি বলতে পারি f ইজ প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কোয়ার, m1 m2 বাই r স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি, এখান থেকে আমার যদি এই ফর্মুলাগুলো উঠে যায়, আমি এটাকে মুছে দিলাম, আমি ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। গ্র্যাভিটেশনের ফর্মুলা আমাদের কি আসবে, আমরা জানি সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই, তখন আমাদের ফর্মুলা কি আসে, তখন আমাদের ফর্মুলা আসে F ইজ ইকুয়ালস টু G m1 m2 বাই r স্কোয়ার। সবাই জানে এটা, সবাই জানে, রাইট? আচ্ছা একটা মিনিট দাঁড়াও, মোডটা একটু চেঞ্জ করে দিই। ওকে, নাও you can see better. So G m1 m2 by r square, it is a formula of force.
দুটো বস্তু মহাবিশ্বের যে কোনো জায়গার বস্তু হতে পারে, একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করছে। আচ্ছা মাথায় রাখবে সেম টাইপের চ্যাপ্টার কানেক্টিভিটি, এটা মাথায় রাখো, যারা ডাব্লিউবিজেই যারা যেই ডাব্লিউবিজেই দেবে বা নিট দেবে তারা মাথায় রাখো, বাট 11-12 সবাই মাথায় রাখো। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো, এই চ্যাপ্টারের অ্যাপ্রোচগুলো অনেকটা এক ইলেকট্রোস্ট্যাট ক্লাস 12-এর আর হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটের সাথে, অনেকটা, পুরোটা নয়, ওখানে আলাদা আলাদা, ওগুলো আলাদা চ্যাপ্টার, অনেকটা এক। তাই জন্য এখানে যে অ্যাপ্রোচগুলো শিখবো, এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমাদের একেবারে মাথার মধ্যে সেট করে রাখতে হবে। ওকে, সবাই আই হোপ দেখতে পাচ্ছে যেটা দেখাতে চাইছি, এইগুলো আমাদের মাথার মধ্যে সেট করে রাখতে হবে। ওকে রাইট, তো আমি যেটা বলছিলাম, এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। এবার এখানে জি এর ভ্যালু কত, আমি পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা এইদিকে দেখো, এই যে ফর্মুলা আমাদের দেওয়া রয়েছে, সুন্দর করে ফর্মুলা, রাইট। আর এখানে আমাদের জি এর ভ্যালু কত দেওয়া আছে, 6.67, এই যে ভ্যালুটা নোট ডাউন করে নাও, 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11, সো দিস ইজ দি ভ্যালু অফ জি। এইটা হচ্ছে জি এর ভ্যালু, এই যে দেখতে পাচ্ছে সবাই, ব্যাকা তারা লাইন টানছি। ওকে, আচ্ছা এসআই পদ্ধতিতে। আর জি এর মাত্রা, মাত্রা বার করা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, একবার ডিসকাস করে দিই। মাত্রা বার করার জন্য কয়েকটা জিনিস মাথায় রেখে দেবে, মুখস্থ, রেক্টিফিকেশন দেবে, রেক্টিফিকেশন বলা হয় এটাকে, রাট্টা মারা, মুখস্থ করা। এফ এর মাত্রা মাথায় রাখবে, এম এল টি টু দি পাওয়ার -2, এফ এর মাত্রা মাথায় রাখবে, কার্যের মাত্রা মাথায় রাখবে। আমি ঠিক করেছি তো, একবার চেক করে নি, রিভিশন হয়ে যাবে। এফ ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস মানে হচ্ছে এম, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, সরি সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে দেখো ঠিকই করেছি। তাহলে বলের মাত্রা মাথায় রাখলে দেখো তুমি মাত্রা বার করতে পারবে, শিখিয়ে দিচ্ছি কি করে, চিন্তার কিছু নেই, আমি আছি। সহজ সহজ ছোট ছোট জিনিস, এই এই টুকটাক জিনিসগুলো আমাদের করতে হয়, এক্সামে তুলে দেয় দুম করে, এটার মাত্রা কি, ওটার মাত্রা কি। তো আমি কি সব মাত্রা মুখস্থ করবো? কোই জরুরত নেই, চুপচাপ তাকাও কিভাবে করছি। এফ এর মাত্রা তুমি জানো, এম এল টি টু দি পাওয়ার -2, এটার জন্য কিন্তু তোমার এফ এর মাত্রা জানতে হবে, এফ এর ডাইমেনশনস তোমাকে জানতে হবে। এবার তুমি জানো এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এবার ভালো করে দেখো, এফ এর মাত্রা তুমি জানো কি, এফ এর মাত্রা একটু সোজা করে লিখি, সব বেঁকে যাচ্ছে। এফ এর মাত্রা আমি কি জানি, এফ এর মাত্রা জানি আমি এম এল টি টু দি পাওয়ার -2, এটা এফ এর মাত্রা, রাইট। আর এখানে আমি কি জানি, আর একটা এখানে জানি জি, জি এর মাত্রা আমি জানি না, m1 m2 এর মাত্রা আমি বলতে পারি এম স্কোয়ার, আর 1/r স্কোয়ারের মাত্রা আমি বলতে পারি এল টু দি পাওয়ার -2, বলতে পারি না পারি না? সিম্পল কোয়েশ্চেন, পারি না পারি না? পারি। এবার ওগুলোকে ডিভাইড করে দাও মাত্রাগুলোকে, এভাবে পরীক্ষায় করো না, বাট আমি শেখানোর জন্য বললাম, এগুলো জেনারেলি 1 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এম স্কোয়ার এল টু দি পাওয়ার -2। দেখো এম স্কোয়ার, আচ্ছা পুরোটা কেটে দিয়েছি না, একটা এম কাটবে, এল টু দি পাওয়ার -2 পড়ে গিয়ে এল কিউব হয়ে যাবে, তাহলে দেখো আমার মাত্রা চলে এলো, এটা এলো, এটা এলো। এল টু দি পাওয়ার -2 উপরে উঠলে এল কিউব হবে, হ্যাঁ না না? এম যদি উপরে ওঠে এম টু দি পাওয়ার -1 হবে। সো समझ गया, प्यारी समझ गई। আচ্ছা পরের লাইনে যাই। এদিকে দেখো সুন্দর করে, ওহ মাই গড কি স্লাইড বানিয়েছি, আমি বানিয়েছি, এক লাইন পড়েই তারপরে কোয়েশ্চেন। আচ্ছা আরেকটা জিনিস তাহলে ডিসকাস করে দিই, আছে কিনা পরের স্লাইডে, নেই তো আরেকটা জিনিস আমি ডিসকাস করে দিই, খুব ইম্পর্টেন্ট মনে হয়, আমি স্লাইডে একটা কোয়েশ্চেনও রেখেছি। এটা গেল হচ্ছে স্কেলার রূপ, এই বলের ফর্মুলার ভেক্টর রূপ কিরকম দেখতে হয়। ভেক্টর রূপ হয় জি m1 m2 আর ক্যাপ বাই আর স্কোয়ার বলতে পারি। এবার পরের লাইন আমি বলতে পারি জানি আর ক্যাপ কেন, কারণ দেখো আমি আগের পুরোনো স্লাইডে গেলাম, এই পুরোনো স্লাইডে গেলাম একবার আগেরটা, তুমি ভালো করে বোঝো, এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল সবসময় কোন বরাবর হবে, আর বরাবর হবে। আমি বলতে পারি এ ওকে টানছে কোন বরাবর, আর বরাবর, তাই জন্য আমরা দিকটাকে কি দিয়ে দেখাচ্ছি, আর ক্যাপ দিয়ে। তো পরের লাইনে যদি আমি লিখি জি m1 m2, আর ক্যাপকে লিখতে পারি তো আর বাই আর, আর নিচে ছিল আর স্কোয়ার, তাহলে দেখো আলটিমেটলি আসবে হচ্ছে জি m1 m2 বাই আর কিউব আর ভেক্টর। এই হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম, এই হচ্ছে আমাদের ভেক্টর, আচ্ছা দেখতেই পারিনি অর্ধেক লোক, এই হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। ওকে, মাথায় রেখে দেবে, মাথায় রেখে দেবে। আমি পরের পেজে বলে দিচ্ছি আরেকটা জিনিস, এটা জেনে নাও, জাস্ট নোট ডাউন করে নাও যারা নোট ডাউন করছো। সো অ্যানাদার থিং ইজ, এই আর ভেক্টরটা কি জিনিস আমি শর্টে বলছি, কিন্তু এটা ডিটেল ক্লাস নয়, বারবার বলেছি, তাও আমি বলছি এই ক্লাসের মধ্যে।
আর ভেক্টরটা কি জিনিস ভাবো, এখানে একটা ভর আছে m1, এখানে আরেকটা ভর আছে m2, তাহলে m1 ভরটা এখান থেকে যে দূরত্বে রয়েছে বা যে জায়গায় রয়েছে সেটাকে আমি r1 ভেক্টর দিয়ে বলতে পারি। আমি যেহেতু এখান থেকে এখানে মেপেছি তাহলে অ্যারো ওইদিকে, m2টা যেখানে রয়েছে সেটাকে আমি r2 ভেক্টর দিয়ে বলতে পারি, যেহেতু এখান থেকে ওইদিকে গেছি, এইখান থেকে ওই অবধি মাপছি। মানে তুমি ভাবো তোমার যদি এখান থেকে m2 অবধি যেতে হয় তাহলে তুমি কিভাবে যাবে, এখান থেকে এইদিকে যাবে, তাই তীর চিহ্ন এদিকে। এবার আমাদের যখন এদের মধ্যে বল বার করা হয় তখন তো আমার এই r1ও দরকার নেই, r2ও দরকার নেই, আমার কোনটা দরকার, আমার দরকার হচ্ছে এইটা, r1 থেকে r2 এর মধ্যে দূরত্ব, তাই আমি অ্যারো এভাবে দিয়েছি। কারোর যদি মনে হয় তুমি m2 থেকে m1 এর দূরত্ব নেবে তখন তুমি অ্যারোটা উল্টো দিকে দেবে, মানে অ্যারোটা এভাবে না দিয়ে তখন তুমি এটাও দিতে পারো, অ্যান্সারে কোনো ভুল হবে না। তুমি যদি লজিক ইউজ করো তোমার কোনো অ্যান্সারে এরর হবে না, এটা মাথায় রাখবে। সো আমি এভাবে এরকম দিলাম, আর এই ভেক্টরটাকে আমি বললাম আর ভেক্টর। সো দিস আর ভেক্টর ইজ নোন অ্যাজ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, মাথায় রাখবে। তাহলে আমাদের ভেক্টর ফর্মের যে ফর্মুলা, ওকে দেখা যাচ্ছে আই হোপ। তো ভেক্টর ফর্মের যে ফর্মুলা গাইস, m1 m2 বাই আর কিউবের জায়গায় আমি লিখবো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টরের মড তার কিউব, আর এটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। কেন মড করে কিউব করলাম ভালো করে দেখো, আরে কি করছি ভালো করে দেখো, সুন্দর করে দেখো, এইখানে আর কিউব আছে, এই যে আমি দেখিয়ে দিই, পেনের কালি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, পেনের কালি, এটা কি কালি করবো, ওকে এইখানে দেখো আর কিউব দেখতে পাচ্ছ সবাই আই হোপ, আর কিউব আছে, এই আর কিউবের মাথায় তীর চিহ্ন নেই, তার মানে কিন্তু এটা স্কেলার। স্কেলার মানে এটা যে ধরনেরই ভেক্টর, এর আগে কি ভেক্টর ছিল আর ভেক্টর, তার মড করা হয়েছে তাই স্কেলার, তাই ও স্কেলার। লাল কালারটা তো ভালো, লাল কালারটা ভালো লাগছে, লাল দিয়েই পড়াবো এখন থেকে। ওকে সো আমার এখানে একটাই কথা বলার, ঠান্ডা মাথায় শুনবে, আমার এখানে একটাই কথা বলার, সেটা হচ্ছে আর ভেক্টর মানে যদি আর ভেক্টর মাইনাস r1 ভেক্টর হয় তাহলে তার মড কি হবে, এটারও মড, আর তার কিউব কি হবে, এটারও কিউব। দ্যাটস ফান্ডা। আর ভেক্টরের মড যখন করি তখন আমরা তাকে তীর ছাড়া লিখতে পারি, রাইট? সো দ্যাটস ইট। আচ্ছা এটা ভেক্টর রূপ ছিল, আমি এখান থেকে উড়িয়ে দিলাম, এটা মুছে দিলাম, এগুলো রেখে আমার লাভ নেই কোনো, আমরা যা বাবা এইগুলো ক্লিয়ার করে দিই আমরা সুন্দর করে। যা সমস্ত ক্লিয়ার করতে হলে পেজই ক্লিয়ার হয়ে গেছে। ওকে আমরা ম্যানুয়ালি মুছি, আচ্ছা এভাবেও করা যায়, বুঝে দাও। বাহ, আমি অ্যাকচুয়ালি এত টেকনোলজিক্যালি আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছি, তো এত কিছু আমি জানি না, সুন্দর করে তাহলে আস্তে আস্তে ধীরে সুস্থে মুছি। পেজ উড়ে গেলে কি করে মুছবো আমি, আর এসছে, হ্যাঁ এসে গেছে মনে হচ্ছে। ওকে চলো মোটামুটি এসছে, এইটাকে মুছে দেওয়া যাক। ঠিক আছে কোয়েশ্চেনে দেখি, কোয়েশ্চেনে দেখি, সোজা কোয়েশ্চেনে গাইস, পৃথিবী ও চাঁদের ভর যথাক্রমে m এবং m। আচ্ছা তাহলে তারপরে কি বলেছে, আগে পৃথিবী ও চাঁদের ভর যথাক্রমে m এবং m এবং তাদের মধ্যবর্তী দূরত্ব r হলে পৃথিবী থেকে কত দূরত্বে মহাকর্ষীয় বলের মান শূন্য হবে। নাইস কোয়েশ্চেন ফর বেটার কনসেপ্ট। পৃথিবী, এই যে ইয়ে क्या हो गया, পৃথিবী ভ্যানিশ কেন হয়ে গেল, এই তো সুন্দর পৃথিবী। আচ্ছা চাঁদ, এরা তো ফাঁকে, এরকম হলে হবে না, এই তো। আচ্ছা এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর এই তো আর, আবার আচ্ছা এদের দুজনের মধ্যে দূরত্ব 4। এটা হচ্ছে পৃথিবী থেকে কত দূরত্বে মহাকর্ষীয় বলের মান শূন্য হবে। আচ্ছা মহাকর্ষীয় বলের মান বার করার জন্য, বল বলেছে না, তাহলে মাঝখানে কোনো একটা বিন্দুতে আমি ধরলাম বলের মান শূন্য হবে, আমি এই বিন্দুটাতে বল চেক করার জন্য আমি আরেকজন কাউকে বসালাম। কাকে বসাতে পারি ভেবে নাও, আমি তোমাদের রোহিত স্যারকে বসিয়েছি, এই যে রোহিত স্যার, রোহিত স্যার তোমাদের ম্যাথস যিনি করান, রোহিত স্যারকে, ওনার ভর এম ড্যাশ, ওনাকে নিয়ে বসিয়েছি এখানে এম ড্যাশ। তাহলে এর উপরে বল পৃথিবী, রোহিত স্যারের উপরে বল শূন্য হবে, তার মানে এরকম স্পেসে যদি রোহিত স্যারের বসাই তাহলে ও লটকে থেকে যাবে ওইখানটায়, কোনোদিন ফিরতে পারবে না, না তো ডান দিকে যেতে পারবে না তো বাঁ দিকে যেতে পারবে। ক্লিয়ার যেটা বলছি, ক্লিয়ার? সো এবার কি হচ্ছে দেখো ভালো করে বোঝো, আমি কোথায় বসিয়েছি সেটা আগে জানা দরকার, এটা যতটা ফিজিক্সের কোয়েশ্চেন তার থেকে বেশি অঙ্কের কোয়েশ্চেন।
আচ্ছা কোথায় বুঝিয়েছি আমি এখানে, এই জায়গা থেকে আমি পেনের কালার চেঞ্জ করে নিই, কালোটাই ঠিক আছে, কালো জগতের আলো। আচ্ছা আমি রোহিত স্যারকে এক্স দূরত্বে বসিয়েছি, রাইট? তাহলে চাঁদ থেকে রোহিত স্যারের দূরত্ব কত, চাঁদ থেকে রোহিত স্যারের দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, আমি বলতে পারি আর মাইনাস এক্স। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এবার দেখো ভালো করে বোঝো, রোহিত স্যারের ওপর বলের মান তখনই শূন্য হবে যখন এফ আর্থ, বল আর্থের জন্য, পৃথিবীর জন্য যতটা বল হবে ততটাই বল এফ মুন চাঁদের জন্য হবে। ক্লিয়ার? তার মানে বলতে পারি এফ আর্থ ইজ ইকালস টু এফ মুন, এটাই হবে কি বল শূন্য হওয়ার শর্ত, বলের মান শূন্য হওয়ার শর্ত। তাহলে এফ আর্থ কত, আর্থ থেকে রোহিত স্যারের বল কত হবে, তাহলে আমি করছি রোহিত স্যারের বল জি এম, রোহিত স্যারের ভর এম ড্যাশ বাই এক্স স্কোয়ার, কারণ রোহিত স্যার এক্স দূরত্বে রয়েছে। আর চাঁদের ক্ষেত্রে আমি করছি হচ্ছে জি স্মল এম এম ড্যাশ বাই আর মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখান থেকে অনেকের মনে হতে পারে এই তো এ সলভ হয়ে গেছে, ব্যাস চিল করো চিল করো, কিন্তু না, এখানে সলভিংয়েরও একটা ব্যাপার আছে। তাহলে সলভিং আমি কি করে করছি দেখো, এখান থেকে দেখো আগে সুন্দর করে জি জি কেটে যাচ্ছে, এম ড্যাশ কেটে যাচ্ছে, তাহলে আমার কি আসছে এম আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্মল এম এক্স স্কোয়ার। আচ্ছা আমি সলভিংটা সুন্দর হওয়ার জন্য আমি কি করছি দেখো, আমি এই পুরোটাকে না হোল স্কোয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে পুরোটাকে যদি হোল স্কোয়ারের মধ্যে নিই তাহলে আমার আসবে এম আর মাইনাস এক্স এর রুট এম হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে রুট এম এর হোল স্কোয়ার করলে কি হয়, ইজ ইকুয়ালস টু আমি এখানে বলতে পারি এম এক্স স্কোয়ার বলতে পারি। এবার দুদিক থেকে আমি স্কোয়ার স্কোয়ারকে নেগলেক্ট মারলাম, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে root m r minus x is equals to mx, ওকে mx। এবার অনেকে এখানে আমার সাথে তর্ক করবে যে স্যার এটা কি করছেন, না না এগুলো মানবো না, এইটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেতে হতো, এর দুটো সলিউশন আসতো, মাথায় স্কোয়ার আছে। জানি, আমরা একটা সলিউশন নিয়ে কাজ করছি, আমরা সিঙ্গেল সলিউশন বার করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে যখন তাড়াতাড়ি করতে হবে তখন বেস্ট টেকনিক, এটা বেস্ট টেকনিক। মাথায় রাখবে যে দুটো সলিউশন হবে, মাথায় রাখবে এই দুটো সলিউশনের মধ্যে থেকে আমাকে একটাই বেছে নিতে হবে, কারণ এই দুজনের মধ্যে একটা জায়গাতেই বলটা জিরো হবে, ঠিক আছে? আরেকটা জায়গা আছে বল যেখানে জিরো হবে, সেটা কোথায় বলো তো? সেটা হচ্ছে এইখানেও না, এদিকেও না। তাহলে একটা অ্যান্সার হয়তো ইমাজিনারি আসতে পারে, তোমরা বের করে দেখে নিও, চেক করে দেখে নিও অ্যান্সারটা কি আসছে। তবে সেখান থেকে লজিক্যালি এদের মধ্যবর্তী একটাই বিন্দু এরকম থাকবে যেখানে বলের মান জিরো হবে, মধ্যবর্তী সরলরেখার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার যদি আমি ক্যালকুলেট করি, এবার সবাই ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, আর ইজ ইকুয়ালস টু, আচ্ছা রুট এম আর ইজ ইকুয়ালস টু, আমি এখান থেকে রুট এম এক্সকে ওদিকে নিয়ে গেলাম, রুট এম এক্স প্লাস এম এক্স, এটাকে যদি ভাগ করে দিই তাহলে আর ইজ ইকুয়ালস টু, সরি আমি তো এক্স এর মান বার করবো না, কি করছি আমি কি কিছু ভুল করেছি, আমি কি কিছু ভুল করেছি গাইস? ওকে লেট মি চেক, রুট এম আর মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এম এক্স, এটা ছিল আমাদের। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মান বার করতে চাই না, তো এক্স কে তো ওদিকে নিয়ে যেতেই হবে, ঠিকই আছে, রুট এম আর, আচ্ছা এটা এইখান থেকে এইখানে আসছে, রুট এম আর ইজ ইকুয়ালস আমি বলতে পারি হচ্ছে এম এক্স প্লাস রুট এম এক্স। আচ্ছা আমি এরকম না রেখে কমন নিয়ে নিই না, কমন নিয়ে নিই, ওকে। তাহলে সেখান থেকে আমার এক্স ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে রুট এম বাই এম প্লাস রুট এম। এরকম বাজে জিনিস আসবে, এইরকম বাজে জিনিস আসবে। আরটাকেই তো উড়িয়ে দিচ্ছি আমি, আচ্ছা আর এখানটায় তো আমি একটা জিনিস করতে পারি, আমি এটাকে আরেকটু ভদ্র আনতে পারি। আচ্ছা এরকম আমাদের অ্যান্সার এসছে, আমি এটাকে আরেকটু ভদ্র আনতে পারি, আমি রুট এম দিয়ে দুটোকে ভাগ করে দিতে পারি, তাহলে আমার অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার, দেখে নাও অ্যান্সার, আমি সরে গেলাম, ঠিক আছে এটাই অ্যান্সার, মোটামুটি ইয়ে করে নাও,
দিস ইজ দি অ্যান্সার। ওকে, পরের কোয়েশ্চেন, পরের জায়গায় সেগমেন্ট, অভিকর্ষ স্তরণ। আচ্ছা দেখে নাও এখানে কেসটা কি, এখানে সিনটা কি সেটা দেখে নাও। অভিকর্ষ স্তরণের কেসটা কি হচ্ছে খুব ভালো করে দেখো, খুব লম্বা ক্লাসেস নয়, কাইন্ডলি ফোকাস রাখো। অভিকর্ষ ত্বরণের কেসটা কি হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ইটস ভ্যারিয়েশন। আচ্ছা কি হচ্ছে, যদি তুমি পৃথিবীর আর্থ সারফেস থেকে, আর্থ সারফেসের ব্যাসার্ধ আর, তুমি এর থেকে যদি আরো উপরে যাও তখন তোমার জি এর ভ্যালু কি হতে থাকে, কমতে থাকে। ঠিক আছে, জি এর ভ্যালু কি হয়, চেঞ্জ হয়, ডেফিনেটলি চেঞ্জ হয়। কেন, তুমি জানো বেসিক ফর্মুলা কি আমার, আমি জানি স্মল জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসকাস করে দিচ্ছি, এখানে করছি। দেখো এই ধর একটা মানুষ আছে যে পৃথিবীর ওপরে আছে, পৃথিবীর ওপরে যে আছে অল্প দূরত্বে রয়েছে, যেখানে আমরা তার পৃষ্ঠ থেকে দূরত্বটা, সারফেস থেকে দূরত্বটা এক্সটাকে অগ্রাহ্য করতে পারি, মানে নিলাম না, এরকম টাইপের করতে পারি। তখন এই বস্তুটার ওপর আমি বলতে পারি যে এর ওপর বল কতটা পড়ছে নিচের দিকে, এমজি। বস্তুটার ওপর বল কতটা পড়ছে, এমজি পড়ছে। এবার আরও একটা কোয়েশ্চেন আমি করতে পারি যে পৃথিবী ওকে কতটা বলে টানছে, সেটাকে আমি বলতে পারি, এক তো আমি এফ ইজিক্যালস টু এমজি বলতে পারি, আরেকটা বলতে পারি এফ ইজিক্যালস টু জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে দুটোকে যদি সমীকরণ করি, কারণ দুটো বলই তো একটা বস্তুর ওপরই পড়া বল, পৃথিবী একে যে বলে টানছে সেই বলেই তো পড়ছে, এই পেনটাকে যে ফেলছি আমি, ঠিক আছে, এই কতটা বলে পড়ছে, এমজি বলে পড়ছে। আর যদি জানতে চাই আমি পৃথিবী কতটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে পৃথিবী যতটা বল প্রয়োগ করছে ততটা বলেই তো পড়বে, নাকি ওপরের দিকে কোনো বাধা আছে? হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে নিচ্ছি না, সেটাকে এই ক্ষেত্রে ধরছি না আমরা। তো জেনারেলি জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকালস টু এম জি, সেখান থেকে এম এম কেটে গেলে দেখো জি ইজ ইকালস টু জি এম বাই আর স্কোয়ার। ব্যাস, এর থেকে বেশি কিছু আমার বোঝানোর নেই এখানে। ওকে, সবার কাছে ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে স্মল জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার ধরো আমি অনেক বেশি উচ্চতায় নিয়ে গেলাম, অনেক বেশি উচ্চতায়, এইচ উচ্চতায় নিয়ে গেলাম পৃষ্ঠ থেকে। অল্প উচ্চতায় নিয়ে গেলে আর যেহেতু অনেক বড়, আর এর ভ্যালু, পৃথিবীর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। ডিস্টেন্সের দিক থেকে দেখতে গেলে মোটামুটি একদিন লেগে যায় আমাদের ট্রেনে 1000 কিলোমিটার যেতে, সেখানে এটা 6000 কিলোমিটার। একদিন না, 8-10 ঘন্টা তো লাগে। নর্থ বেঙ্গলের ডিস্টেন্স কত হবে দেখতে হবে। যাই হোক, ঘুরতে ঘুরতে গেলে 2-3 দিন লাগে, 6400 কিলোমিটার মানে প্রচুর, অনেক ডিস্টেন্স। তাহলে সেটা পৃথিবীর ব্যাসার্ধ। তো তার তুলনায় যদি আমি অল্প দূরত্ব তুলি, এই পেনটাকে তুলি পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে এই পেনের ওপর জি এর ভ্যারিয়েশন নগণ্য, 0.00000 সামথিং। কিন্তু যদি পেনটাকে অনেক উঁচুতে তুলি, ভাবো যে আমি কোথায় নিয়ে গেছি এটাকে, 3200 কিলোমিটার উপরে নিয়ে গেছি, ঠিক আছে, তখন কি হবে, এর উপরে তো স্বাভাবিকভাবে জি এর ভ্যারিয়েশন হবে। কেন, কারণ আমি জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হলে আমি যদি এইচ উচ্চতায় তুলি তখন আমার হয়ে যাবে আর প্লাস এইচ স্কোয়ার, তখন আমরা জি ড্যাশ পাবো। তাহলে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, কিন্তু বেশি এইচ উচ্চতায় তুললে জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি জি বাই জি ড্যাশ, যদি দুটোর অনুপাত করি, উল্টো করলাম অনুপাতটা, যদি আমি দুটোর অনুপাত করি জি ড্যাশ বাই জি, তাহলে দেখো এটার নিচে আর প্লাস এইচ স্কোয়ার আছে, ওটার নিচে আর স্কোয়ার আছে, তার মানে আমি অনুপাতটা কি পাবো, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। আর যদি এইচ খুব অল্প হয়, খুব সামান্য এইচ এর ক্ষেত্রে, এত খাটতে যাবে না, খুব সামান্য এইচ এর ক্ষেত্রে জি ড্যাশ ইজ ইকুয়ালস টু আমরা লিখি জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এই যে দেখো ফর্মুলা দেওয়া রয়েছে, তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু, এইটা কিন্তু শুধু ভীষণ অল্প আর এর জন্য, এইচ এর জন্য, রাইট? এটা কিন্তু তোমরা গলতি মত করনা, এটাই ভুল করবে না, এটা কিন্তু খুব অল্প এইচের জন্য, ওকে, খুব সামান্য এইচের জন্য। আচ্ছা, দুটো ফর্মুলা এখানে লেখা আছে, কেন ফালতু ফালতু খাটলাম। আচ্ছা চলো পরের স্লাইডে, পরের স্লাইডে গভীরতার সাথে। এইবার ধরো পৃথিবীর ওপরে না গিয়ে কারোর একটা ইচ্ছা হচ্ছে গর্ত ঘুরে ভিতরে ঢুকবে, ঢুকতেই পারে, সেটা তার মর্জি, ঠিক আছে। তো যাই হোক, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও জি এর ভ্যারিয়েশনস হয়। কেন, কারণ দেখো পৃথিবী যখন, তুমি বাইরে আছো পৃথিবীর পৃষ্ঠের উপর আছো, তখন পৃথিবী সমগ্রভাবে টানছে তোমাকে। কিন্তু যখন তুমি ভেতরে প্রবেশ করবে, ভেতরে যখন ঢুকে যাচ্ছ, তাহলে ভেবে দেখো তুমি ধরো এইটুকু ঢুকেছো, তাহলে এফেক্টিভভাবে পৃথিবী কোনটুকু টানবে তোমাকে, পৃথিবীর এইটুকু তোমাকে টানবে, এইটুকু টানবে তোমাকে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আই আই থিঙ্ক বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তাহলে এইটুকু যদি তোমাকে টানে, তাহলে সেক্ষেত্রে তোমার জি এর মান তো স্বাভাবিকভাবে কমবেই, বল কমবে,
এইটুকু যদি টানে তাহলে তোমার উপর বল কমবে, তার মানে জি এর মান কমবে। তাহলে সেক্ষেত্রে জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি 1 মাইনাস ডি বাই আর। ডিটা হচ্ছে এই দূরত্বটা। আর এই ক্ষেত্রে একটাই ফর্মুলা, ওই ক্ষেত্রে কিন্তু দুটো ফর্মুলা। গাইস याद रखना। কোয়েশ্চেন আছে? হ্যাঁ, মেরা দিয়া হুয়া কোয়েশ্চেন है ना, আমার সেট করা কোয়েশ্চেন। আচ্ছা চলো দেখিনি, পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতা, কোয়েশ্চেন কখন কোন ফর্মুলা ইউজ করব? r/2, আর হচ্ছে 6400 কিলোমিটার, r/2 উচ্চতায় রয়েছে। এটা কি কম উচ্চতা মনে হচ্ছে? যার যার কম উচ্চতা মনে হচ্ছে তারা ফোন বন্ধ করে দাও, যে যাতে দেখছো বন্ধ করে দাও। r/2 প্রচুর উচ্চতা, ঠিক আছে। r/100 হলে ভেবে দেখতাম, r/100, r/50 এগুলো ভাবা যায়, এগুলো অনেক কম উচ্চতা, কিন্তু r/2, ও মাই গড। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা লাগবে? আমাদের জেনারেল ফর্মুলা লাগবে, জি ড্যাশ বাই জি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ফর্মুলা ভুলে যাবে না, মাথা রাখবে জি ডিপেন্ড করে কার উপরে? আর স্কোয়ারে, সরি ক্ষমা, জি কার উপর ডিপেন্ড করে? জি ডিপেন্ড করছে 1/r স্কোয়ারের উপরে। ক্লিয়ার? তাহলে জি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে জি ড্যাশ এখানে থাকলে আর প্লাস এইচ স্কোয়ার নিচে থাকবে, জি এখানে থাকলে আর স্কোয়ার উপরে থাকবে, গুলাবে না ফর্মুলা। এবার বসাও, জি ড্যাশ বাই জি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা সবাই করতে পারবে, তাও আমি r/2 হোল স্কোয়ার, তাহলে কি আসছে আর স্কোয়ার বাই, এখানে যদি যোগ করো এটা আসবে তোমার 3r/2 হোল স্কোয়ার, সো দেয়ার উইল বি r স্কোয়ার বাই 9r স্কোয়ার বাই 4, সো অ্যান্সার উইল বি 4r স্কোয়ার বাই 9r স্কোয়ার। তো আর স্কোয়ার কাটবে, আগেই কেটে দিলে ভালো হতো। 4/9 হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? পরের স্লাইড। একটি খনির গভীরতা r/4, আমার কিচ্ছু বলার নেই এখানে, r/4 বলে দিয়েছে, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি 1 মাইনাস ডি বাই আর। খনির গভীরতা বলেছে, গভীরতা ভিতরে ঢুকছে, ওপরে ওঠা আর ভিতরে ঢুকার কেস দুটো আলাদা। নেক্সট, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, কেপলারের সূত্র, ইন্টারেস্টিং সূত্র। কেপলার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছিল, ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পৃথিবী ছাড়াও বাদ বাকি সমস্ত গ্রহ সূর্যের চারিপাশে ঘুরছে। ভীষণ ইম্পর্টেন্ট কথা, যদিও এটা এখন শুনে হাসি লাগতে পারে যে এই কথাটা একটা সূত্র। তখনকার দিন তুমি ভাবো, কেপলার যখন থিওরি দিয়েছিল তখন লোকের আলাদা আলাদা থিওরি ছিল। তখন ভাবতো সূর্য একটা ফিক্স, মানে পৃথিবী একটা ফিক্স বস্তু, সূর্য চারদিকে ঘুরছে। তখন আরো অনেক অনেক ধারণা ছিল, লেজেন্ডারি। কেউ যদি একটু ইতিহাস পড়ে তখন দেখবে লোকজনকে সত্যি কথা বলার জন্য, থিওরিটিক্যাল কথা বলার জন্য, ফিলোসফিক্যাল কথা বলার জন্য পুড়িয়ে মারা হতো। পুড়িয়ে দিয়েছে, চোখ অন্ধ করে দিয়েছে, খুঁটির সাথে বেঁধে পেরেক ঠুকে, না ওটা তো সরি ওটা অন্যজন ছিল, অন্য ট্র্যাকে চলে গেছি। আলাদা আলাদা ব্যাপার করা তো ভীষণ, আমি হেসে হেসে কথা বলছি, বাট দ্যাট ওয়াজ এ প্যাথেটিক টাইম। পিপল ওয়ার সো ইনহিউম্যান, কি বলবো, মানে তখন রেশনাল থিঙ্কিং, যাক অন্য ট্র্যাকে গিয়ে লাভ নেই, আমরা এখানে ঢুকি। কেপলার সেরকম সময় সূত্র দিয়েছিল, তো আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ তখন যদি ওনারা এই সূত্রগুলো না দিত, আজকে অনেকে বলবে তাহলে ফিজিক্সই থাকতো না। ফিজিক্স তো থাকতো বেটা, ফিজিক্স তো থাকতো। 1850 পর থেকে আলাদাই ফিজিক্স বেরিয়েছে, তো সেই সায়েন্টিস্টরা তখন ফিজিক্স আবিষ্কার করতো। ফিজিক্স আসতোই, আজ বাদে কাল আসতোই, সত্যি কথা কেউ না কেউ বলতোই। তাই হোক, কেপলারের সূত্র কি বলছে, কেপলারস প্ল্যানেটারি মোশন আমাদের কি বলছে শুনি। একটা সিম্পল ট্রুথ, কিন্তু বলেছিল যে পৃথিবী বা ও সমস্ত উপগ্রহ কি করছে, এটাকে বলা ল অফ অরবিটস বলা হয়। পৃথিবীর সমস্ত উপগ্রহ একটা উপবৃত্তাকার পথে, ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। হোয়াট ইজ ইলিপ্টিক্যাল অরবিট? উপবৃত্তাকার, ঠিক আছে। ডিম্বাকৃতি নয়, ঠিক, হ্যাঁ বলা যায় ডিম্বাকৃতি, যার কিনা দুটো ফোকাস রয়েছে। হোয়াট ইজ ফোকাস? বৃত্তের যেটা সেন্টার, সেরকম একটা ইলিপসের দুটো ফোকাস থাকে, ঠিক আছে। তার দুটো অক্ষ থাকে, এগুলো বলে দিচ্ছি আমি। একটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, পেন চেঞ্জ করনা পারেগা, হোয়াইট কালারের পেন দিয়ে লিখছি, এবার বন্ধ হও। আচ্ছা, এই যে অক্ষটা দেখছি আমি, এটা সেমি মেজর অ্যাক্সিস, সবাই দেখতে পাচ্ছে আশা করি, সেমি মেজর দেখতে পাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে কি লেখা আছে?
এখানে লেখা নেই না, এখানে মাইনর অ্যাক্সিস লেখা আছে। আচ্ছা, এই যে মেজর অ্যাক্সিস লেখা আছে তার অর্ধেকটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এ দিয়ে লিখি। আর বাকি এই যে যেটা এই যে অক্ষটা এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, এটার অর্ধেক যে দূরত্বটা এটাকে আমরা বি দিয়ে লিখি। ঠিক আছে, এটা মাথায় রেখে দাও, এইটা মাথায় রেখে দাও, কাইন্ডলি লাগবে আমাদের। সেমি মেজর অ্যাক্সিস, আরে সাদা পেন, আচ্ছা সেমি, আমি এখানে পরিষ্কার করে লিখছি মেজর, তাকে আমরা লিখি এ দিয়ে, সেমি মাইনর তাকে লিখি বি দিয়ে, রাইট? আচ্ছা সবাই ক্লাস যাদের দরকার, মানে যারা রিভিশনের জন্য দেখছো তারা কাইন্ডলি ফাস্ট ফরওয়ার্ড করে 2x এ দেখবে, কোনো সমস্যা নেই। জাস্ট শুধু নিউমেরিক্যালস না করিয়ে আমি কনসেপ্টগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। যাদের নিউমেরিক্যালসের কনসেপ্ট দরকার হবে, নিউমেরিক্যালসের দরকার হবে, দরকার হলে আমি একটা আলাদা নিউমেরিক্যালসের ভিডিও আনবো, কোনো সমস্যার কিচ্ছু নেই। বাস জাস্ট দেখতে থাকো তোমরা। তোমরা যদি দেখো আর লাইক করো, কমেন্ট করো অ্যান্ড বন্ধুদের সাথে যদি শেয়ার করো, তাদের কি হয় একটু মোটিভেশন পাওয়া যায়। এখানে সাবস্ক্রাইব করতে বা লাইক শেয়ার করতে তো টাকা লাগে না কোনো, রাইট? তো আমরা খাটছি, আমরা প্রত্যেকে একটু মোটিভেটেড হই যদি বন্ধুদের সাথে শেয়ার করা হয়, ক্লাসগুলো কেমন লাগলো সেটা জানানো হয়। চেষ্টা করবো ভালো আউটপুট দেওয়ার, তোমাদের সবার ভালো নাও লাগতে পারে, কিচ্ছু মানে কি করবো সেক্ষেত্রে। তবে যাদের ভালো লাগবে তাদেরকে রিকোয়েস্ট যে তারা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যাদের ভালো না লাগবে না তারা কাইন্ডলি আমাদের কমেন্ট করে জানাও অথবা মেসেজে জানাও যে কি ভালো লাগলো না, কেন ভালো লাগলো না। আমরা চেষ্টা করবো আপগ্রেড করার। অ্যান্ড উই আর কি বলবো, মানে উই ওয়েলকাম যদি কোনো ফ্লস থাকে আমাদের দিক থেকে, আমরা সেটাকে স্বাগত জানাই। বাট যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাইন্ডলি দিয়ে একবার পাঠিয়ে বলো যে এই ক্লাসেসগুলো দেখতে পারিস। অ্যান্ড আমার মনে হয় কাজে দেবে রিভিশনের জন্য। যারা কনসেপ্ট নিয়ে হাবুডুবু খাচ্ছে, অনেক কনসেপ্টও হয়তো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তবে ডিটেল ডেরিভেশনস কিন্তু আমরা এই সেগমেন্টে করাবো না। ডিটেল ডেরিভেশনসের জন্য আমাদের ব্যাচেস জয়েন করতে হবে, যেটা ফেব্রুয়ারি থেকে লাইভ হয়ে যাবে তোমাদের। ফেব্রুয়ারি মার্চ থেকে তোমরা নেক্সট সেশনের ব্যাচেস পেতে পারবে। ওকে, আর অ্যাডমিশন ওয়ান টাইমই হবে, আমরা ইয়ারের মাঝখানে আর কাউকে নেব না। সো দেখতে থাকো, ভিডিওস দেখতে থাকো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে নাও, দ্যাটস ইট। চলো এদিকে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? ল অফ এরিয়াস। ল অফ এরিয়া কি বলছে? ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, মাথায় রাখবে। এখানে বলেছে যে যদি মানে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রান্ত হয়, মানে যদি ডেল্টা টি টাইমে এই গ্রহটাই যে পৃথিবী আমাদের দেখে তো মনে হচ্ছে তাই, পৃথিবীটা যদি এখান থেকে এতটুকু যায় 1 মান্থে, দেখো সমান সময়, এখানে 1 মান্থে দেখো অনেক বেশি দূরত্ব গেছে দেখে মনে হচ্ছে। তোমার দেখে মনে হচ্ছে না বেশি দূরত্ব গেছে? হ্যাঁ, ওটা দেখে মনে হচ্ছে না, ওটা সত্যিই গেছে। শুধু সূত্রটা কি? ক্ষেত্রফল সেম থাকবে, ক্ষেত্রফল সেম থাকবে। এইখানের ক্ষেত্রফলে যা হবে ডেল্টা এ যা হবে, এখানে ডেল্টা এও তাই হবে, বাধ্য ক্ষেত্রফল সেম থাকতে। এবার কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে কি? তাহলে কি প্ল্যানেটের উপগ্রহগুলোর গ্রহগুলোর বেগ চেঞ্জ হচ্ছে? হচ্ছে বেটা, কারণ মাথায় রাখবে যে কৌণিক ভরবেগ সমান থাকে। হোয়াট ইজ কৌণিক ভরবেগ? রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আমরা কখনো ডিসকাস করবো হয়তো ভবিষ্যতে, আমাদের রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ভিডিওস তো নেই। বাট কৌণিক ভরবেগ যারা পড়েছো তারা জানো এমভিআর। এমভিআর সে দূরত্বের উপর নির্ভর করে বেগ কত হবে, কারণ কৌণিক ভরবেগ ধ্রুবক, এমভিআর ধ্রুবক থাকবে। তো আর যদি কখনো বেড়ে যায় তাহলে ভি কে র্যান্ডমলি মানে অ্যাকচুয়ালি কম হতে হবে। দেখো আর এখানে যেই বড় দূরত্বটা, তখন ভি কম হয়ে গেছে তাই ও অল্প দূরত্ব যাচ্ছে, আর যখন আর এখানে ছোট তখন ভি বেড়ে যাচ্ছে সমান থাকার জন্য। মানে কেসটা হচ্ছে এম ভি ওয়ান আর ওয়ান ইজ ইকালস টু এম ভি টু আর টু, এই ফর্মুলা ইউজ হচ্ছে। যেখান থেকে আমি বলতে পারি ভি ওয়ান আর ওয়ান ইজ ইকালস টু ভি টু আর টু। কৌণিক ভরবেগ সমান থাকবে সবসময়। তো এটা রিজন যে ক্ষেত্রফল সমান থাকবে। এটাকে বলা হয় ল অফ এরিয়াস। মাথায় রাখবে দ্বিতীয় সূত্র, মাথায় সেট করে রাখবে। ওকে, থার্ড সূত্র হচ্ছে ল অফ পিরিয়ডস। ল অফ পিরিয়ডস আমাদের কি বলছে? ল অফ পিরিয়ডস আমরা পরে প্রমাণও করব, কিছু কিছু প্রমাণ আমরা করব, একেবারে পুরো প্রমাণ ছাড়া করব না, কিছু কিছু প্রমাণ আমরা বুঝে বুঝে করব। যাই হোক, ল অফ পিরিয়ডস আমাদের কি বলছে আমরা বুঝে নিই। আমরা দেখতে পাচ্ছি টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ কিউব। হোয়াট ইজ এ? আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আগের ভিডিও বলছি, আগে বলে দিয়েছি এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। তোমরা এই ছবিতেও দেখতে পেয়েছো অ্যাকচুয়ালি আমাদের দূরত্বটা এই যে, তো এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস অ্যাকচুয়ালি। তো এই দিয়ে ডিনোট করা হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিই, আমরা পুরো প্ল্যানেটগুলোকে ধরে নেব হচ্ছে
যে এগুলো কোথায় রয়েছে, এগুলোকে বৃত্তাকার কক্ষপথ ভেবে নেব। তাহলে বৃত্তাকার কক্ষপথ যদি ভাবি তাহলে আর হয়ে যাবে কি ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো টি স্কোয়ার সমানুপাতিক 2r কিউব, এটা বলবো। এবার এখানে মাথা রাখবে এই ধরনের ফর্মুলা একটা প্রবলেম আছে, এখান থেকে কোয়েশ্চেন তো দিয়ে দেয়, তোমরা গুলিয়ে যাও যে কিভাবে করব। মাথা রাখবে সমানুপাতিক দেওয়া যে ফর্মুলাসগুলো আমাদের বইয়ে রয়েছে কিছু কিছুই আছে, বেশি নেই, সেই সমস্ত ফর্মুলাকে আমরা কিভাবে করতে পারি, কিভাবে সলভ করতে পারি একে, এগুলোকে অনুপাত দিয়ে সলভ করতে হয়। সমানুপাতিক চিহ্নকে যদি তুলতে চাও তাহলে এইভাবে করতে পারো যে টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে আর কিউব, এখানে কেটা ধ্রুবক, এটা করতে পারো। আর নয়তো অনুপাত দিয়ে তুলবে, মানে মাথা রাখবে T1/T2 তার হোল স্কোয়ার সমান সমান R1/R2 তার হোল কিউব, এইভাবে করবে। ওকে, ক্লিয়ার? চলো পরের স্লাইডে। দুটি গ্রহ এ ও বি সূর্যকে প্রদক্ষিণ করছে, করুক। আচ্ছা, এটা থেকে আমার মনে পড়লো একটা কোয়েশ্চেন আছে, ভীষণ ভালো কোয়েশ্চেন, ওটা আমি পেপারে দিয়েছি কিনা স্লাইডে বানিয়েছি কিনা আমি জানি না ঠিক। নয়েজ যদি এসে থেকে কিছু কিছু জায়গায় সাউন্ড কম লাগবে তার জন্য এক্সট্রিমলি সরি, বাট ক্লাস দেখে কাজে দেবে, ক্লাস দেখে লিটারালি কাজে দেবে, তাই জন্য দেখো, যাদের পড়া হয়নি তারা পড়ো, যারা অন্য কোথাও পড়ছো, কোনো স্যারের কাছে পড়ছো, কিছু জায়গা ক্লিয়ার হয়নি তারাও দেখো। এই ক্লাসটা সবার জন্য, যে জানে তার জন্য, যে জানে না তার জন্য, যে জানে তার ক্ষেত্রে রিভিশন। একটা ক্লাস দেখলে তোমার কাছে ছবিগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডেরিভেশনস বা প্রমাণগুলো তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, কিন্তু কনসেপ্টটা অ্যাজ এ হোল যদি কেউ একসাথে বানছে তোমাকে কনসেপ্টটা দিয়ে দেয় হাতে, তাহলে কেমন লাগবে? পরীক্ষার আগের দিন এমনভাবে করা হবে যে পরীক্ষার আগে একটা দিনে তুমি সমস্ত ভিডিওস কভার করতে পারবে, ম্যাক্সিমাম 1 ঘন্টার ভিডিও হবে, সেটা যদি তুমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সেটা তুমি 2x যদি দেখো 40 থেকে 45 মিনিটসে নেমে যাবে। তাহলে 10টা ভিডিওর ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে 400 মিনিটস, 3 ঘন্টা, 3.5 কি 4 ঘন্টা অলমোস্ট। ঠিক আছে, তো দেখো এখানে যেটা বলতে চাইলাম আমি, কি বললাম এটা আমি, 400 মিনিটস মানে হচ্ছে কত ঘন্টা হচ্ছে? 6 6 36, 6 আওয়ার্স আর একটু 6.5 আওয়ার্সে পুরো কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, এ ও বি সূর্যকে প্রদক্ষিণ করছে, যদি এ গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ বি গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ হয়। আচ্ছা, একই কক্ষপথ নয়, সরি সরি, এটাকে কেটে দাও, আরেকটা, এটা এ গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ বি গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ হয়। আচ্ছা, আবারও উল্টো লিখেছি, মুজ ডালতে হ্যাঁ, কি ব্যাগ যায় না, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বি, এগুলোকে মুছে দিচ্ছি। मत हो ऐसा। ওকে, সো এটা হচ্ছে এ, তাহলে এই কক্ষপথের ব্যাসার্ধ আর হলে এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 4r, ব্যাসার্ধ 4 গুণ হয়, তবে তাহলে এ গ্রহের পর্যায়কাল বি গ্রহের পর্যায়কালের কত গুণ হবে বলবো না, করবো না এই কোশ্চেন। পড়লামই কেন, এখন তো আমার নিজেরই মনে হচ্ছে, আমি আগেই ডিসকাস করে দিচ্ছি বেটা, T1 T2 দেখে নাও দেখে নাও দেখে নাও, ওই যে হাত পৌঁছাচ্ছে না, T1/T2 R1/R2 নোট করো, প্রথম গ্রহটা T1, দ্বিতীয় গ্রহটা হচ্ছে, সরি, প্রথম গ্রহটাকে 1 ধরো, ধরে নাও এ গ্রহটাকে তুমি 1 ধরো, তাহলে এ গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 4r, বি গ্রহের ব্যাসার্ধ R2 হচ্ছে r, তাহলে সেখান থেকে তোমাকে বার করতে হবে। তাহলে তুমি T1/T2, আশা করি বুঝতে পারছি, ইজ ইকুয়ালস টু, আমি এইটুকু বুঝতে পারছি R1/R2 অনুপাত কত হচ্ছে 4 কিউব, তাহলে এখান থেকে 4 কিউব মানে 16, 64, তাহলে T1/T2 অনুপাত যদি বার করতে হয় তাহলে তুমি কি করবে, এটাকে আন্ডার রুট করে দেবে। আন্ডার রুট মানে হচ্ছে 4 16 64 না, 4 × 16, ওকে, কি করলাম আমি, 4 4 আর 16, 4 16 64, আচ্ছা 8 8 64, তাই ভাবছি 8 8 64, তাহলে T1:T2 আমি কি কোথাও ভুল করেছি, কোনো জায়গা আছে কি ভুল করার মতন, দেখে নাও দেখে নাও সবাই দেখে নাও, কোয়েশ্চেন একটু গ্যাপ দিচ্ছে আমি, এটা একটা ফালতু কোয়েশ্চেন ছিল, কিচ্ছু বলার নেই আমার, ঠিক আছে, ওকে। এবার আমি কি কোথায় যাচ্ছি, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি।
কটা বাজে? 9:39 বাজে। অলরেডি বেশিক্ষণ নয়। দুটি গ্রহ এ ও বি, আচ্ছা এটা তো হয়ে গেল। মহাকর্ষীয় বিভব শক্তি। আচ্ছা মহাকর্ষীয় শক্তি কি জিনিস? মহাকর্ষীয় শক্তি এটা একটু এক্সপ্লেন করে দিই। আচ্ছা আর কতগুলো স্লাইড আছে আমাদের? আচ্ছা বেশি নাই, প্ল্যানেটারি মোশনস, তারপরে কিছু অঙ্ক করবো, তারপরে শেষ। অঙ্কটা শেষ। সমস্ত অঙ্ক করবো না, কিছু কিছু করবো, কিছু কিছু তোমাদের জন্য দিয়ে রাখবো। মহাকর্ষীয় বিভবের শক্তি কি জিনিস ভালো করে বুঝে দেখো। আজকে ধরো কাউকে একটা ধরলাম, ধরো কাউকে আমি এই মুহূর্তে মাথায় কারোর নাম আসছে না, ধরো ABCD কাউকে একটা এ বলে একটা ছেলে আছে যাকে আমি দেখলেই ভীষণ মারবো, রাইট? তাহলে সে কি করবে, মানে তাকে সে কি আমার চৌহদ্দিতে আসতে চাইবে না। কিন্তু বি বলে আরেকটা ছেলে যদি তাকে আমার কাছে নিয়ে আসতে চায়, তাহলে কি করবে? তাকে টানতে টানতে নিয়ে আসবে। মানে সেক্ষেত্রে বিকে তো কার্য করতে হচ্ছে, তো সেই কার্যটাকেই আমরা বলি হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। মানে দেখো অসীম দূরত্বে আছে একটা গ্রহ। অসীম দূরত্বেই কেন? কারণ এখানে মহাকর্ষীয় বল শূন্য। কেন? আর এর জায়গায় ইনফিনিটি বসাও, মহাকর্ষীয় বল শূন্য আসবে। কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষ বলের বিরুদ্ধে যে কার্য করা হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব শক্তি বলা হয়। এবার বুঝে দেখো, ওই বি বলে ছেলেটাকে টানতে টানতে এনেছে, তার মানে এর মধ্যে মানে এই ক্ষেত্রে কার্য কাকে করতে হয়েছে? ওখানে বিকে করতে হয়েছে কার্য, রাইট? বিকে কি করতে হয়েছে? কৃতকার্য করতে হয়েছে, রাইট? ভালো করে বোঝো, বিকে কার্যের ক্ষেত্রে করতে হয়েছে, ঠিক আছে? এবার পুরো সিনটাকে উল্টে দাও। আচ্ছা কার্যটা আমি বুঝে গেছি আশা করি। বি বলে একটা ছেলে একটা ছেলেকে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে, আমি দেখা হলে ওকে মারবো। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যটা কি ধরনের হবে বলো তো? বা বিভব শক্তি কিরকম হবে? পজিটিভ হবে। কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ বিভব শক্তি নেগেটিভ। কেন? মাথায় রেখে দেবে, যারা আমি বোঝাচ্ছি কিন্তু তার আগে মাথায় রেখে দেবে যে যখনই অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, ফোর্স যখনই অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকশন যখন কাজ করছে, তখনই মাথায় রাখবে শক্তি নেগেটিভ হয়। ইলেকট্রনের কথা মনে করো, ইলেকট্রনের শক্তি কত হয়? -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট না? ইলেকট্রনের কথা মনে করো। আরো যে কোনো জায়গায় দেখবে যেখানে অ্যাট্রাকটিভ আকর্ষণজনিত বল কাজ করছে, সেখানে শক্তি মাইনাসে হয়। তো এবার দেখো, আমি যে উদাহরণটা তোমাকে দিলাম, বি ছেলেটা এ কে টানতে টানতে আনছে, সেখানে শক্তি পজিটিভ হবে। কেন? কারণ বি কে সত্যি কার্য করতে হয়েছে। কিন্তু এবার উল্টোটা ভাবো কিরকম ভাবে ভাবো, এর সাথে দেখা হলে আমি একে প্রচুর খাওয়াবো। তাহলে এর কে কি জোর করে টেনে আনতে হবে, নাকি এমনিও চলে আসবে? তাহলে বি কে আর কার্য করতে হচ্ছে না। তাহলে বি দ্বারা কৃতকার্য ক্ষেত্রে নেগেটিভ, কারণ বি কে করতেই হচ্ছে না, কার্যটা অন্য কেউ করছে। বোঝা গেছে কেসটা? তাহলে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তুকে আনতে গেলে কৃতকার্য বা শক্তির নেগেটিভ হয়, -gmm/r। ক্লিয়ার? এবার এমটাকেই যদি এক ভরের আমি কাউকে আনি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বিভব বলি, মহাকর্ষীয় বিভব। সংজ্ঞা একই, ফর্মুলা যখন ইউজ করবো, এগুলো স্কেলার রাশি, যখন ইউজ করবো বুঝতে পারবো। নেক্সট, মুক্তিবেগ। এই পেনটাকে ছুঁড়ে মারবো, পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে। টাক করে ছুঁড়ে মারবো, পাক করে বেরিয়ে যাবে। পসিবল না জানি। তো মুক্তিবেগ হচ্ছে এরকম একটা কনসেপ্ট যে এই পেনটাকে কত বেগে ছুঁড়ে মারলে পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যাবে। কিছু জিনিস বুঝতে হবে। এক, পেনটা যখন পৃথিবীর পৃষ্ঠে রয়েছে, তখন ওর কাছে কি কি শক্তি রয়েছে? একটা আমি পেনটাকে ছুঁড়ে মারছি একটা ভি গতিবেগে। ভি বেগটা এতটাই বেগ যেটাতে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বেরোতে পারবে, জাস্ট বেরোবে। এবার তুমি জানো, আমি যদি এই পেনটাকে ছুঁড়ে মারি, ওর বেগ আস্তে আস্তে কমতে থাকবে। ওর বেগ কি হতে থাকবে? রিডিউস হতে থাকবে। রিডিউস হবে, কমবে। এবার কমতে জিরো তো হবে, কিন্তু মাথায় রাখো আমি বেগ এতটুকুই দিয়েছি যাতে ও জাস্ট বেরোবে। তার মানে বেরিয়েই ওর বেগ হয়ে যাবে 0। ওর কাছে অতটুকুই বেগ ছিল যাতে ও জাস্ট বেরোতে পারে, তার থেকে বেশি বেগ নেই। তার থেকে বেশি যদি বেগ থাকতো, তাহলে আমাকে কেউ এক্ষুনি জিজ্ঞাসা করবে তাহলে কি হতো স্যার? তাহলে ওটা চলতে থাকতো আজীবনকাল। কারণ স্পেসে আমরা জানি নিউটনের সূত্র কার্যকর। নিউটন বলে গেছে একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে সে আজীবনকাল গতিশীল থাকবে, যতক্ষণ না তার উপর বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে স্পেসে যেই বেরোবে, ওর কাছে যদি গতি বেঁচে থাকতো, আজীবন চলতে থাকবে। কিন্তু আমরা অতটা গতি দিইনি, আমরা জাস্ট এনাফ বেগ দিয়েছি যাতে ও জাস্ট বেরোতে পারে। তাহলে বুঝে দেখো, পৃষ্ঠে ওর কাছে শক্তি কত? ½ mv²। পৃষ্ঠের কাছে শক্তি কত? ½ mv²। এটা গতি শক্তি, প্লাস ওর কাছে স্থিতি শক্তিও আছে। বিভব শক্তি, যেটা আমরা মহাকর্ষীয় বিভব শক্তি পড়লাম, সেটা কত? -gmm/r। এটা এবার ভেবে দেখো,
মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বেরোলে ওর গতিশক্তি কত হবে 0, আর যেহেতু মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বেরিয়ে গেছে তাহলে ওর স্থিতিশক্তি কত হবে 0। তাহলে সেখান থেকে আমি যদি সমীকরণ বার করি তাহলে আসে হচ্ছে আমার এইটা। এবার পরেরটা কোথা থেকে এলো, মাথায় রাখবে স্মল জি ইজ ইকুয়ালস টু কি জিএম বাই আর স্কোয়ার, তাহলে আমি বলতে পারি জিএম ইজ ইকুয়ালস টু স্মল জি আর স্কোয়ার। তাহলে এখানে জিএম এর জায়গায় আন্ডার রুট জি আর স্কোয়ার বসাও, দেখো নিচের আর এর সাথে নিচের এই আর কেটে যাবে, তাহলে রুট টু জি আর আসছে। ক্লিয়ার ক্লিয়ার এভরিওয়ান ক্লিয়ার? ভ্যালু লেখা আছে 11.2, রাট্টিফিকেশন। কক্ষীয় বেগ, হোয়াট ইজ কক্ষীয় বেগ? একটা প্ল্যানেট, একটা স্যাটেলাইট, উপগ্রহ, একটা স্যাটেলাইট যখন গোল করে ঘুরছে পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ করে তখন তাকে কক্ষীয় বেগ বলে। যে বেগে প্রদক্ষিণ করছে তাকে কক্ষীয় বেগ বলছে। কিছু ফর্মুলা আছে, হ্যাঁ হ্যাজ হ্যাজ, চলো দেখে নি ফর্মুলা কি করে, এটা ডেরিভেশনস করছি, ইসকো করতে হ্যাঁ চলো। আচ্ছা আমি ধরে নিচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ আর, এইটুকু দূরত্ব এইচ, পুরোটাকে আমি বলছি স্মল আর ইজ ইকুয়ালস টু আর প্লাস এইচ। এবার দেখো এই স্যাটেলাইটের কাছে কি বল আছে, অভিকেন্দ্রিক বল, সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই স্মল আর। ওকে, আর ভালো করে বোঝো এদের মধ্যে অভিকেন্দ্রিক বলটা কে দিচ্ছে, এদের মধ্যে একটাই মাত্র বল আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। এখানে পৃথিবীর ভর ধরে নাও এম, স্যাটেলাইটের ধরে নাও স্মল এম, তাহলে এই বলটা ইজ ইকুয়ালস টু কি, এটা কেন মহাকর্ষীয় বল, জি এম এম বাই আর স্কোয়ার। একটা আর কাটছে, এম এম কাটছে, আমাদের ফর্মুলা আসছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম বাই আর, ভি ইজ ইকুয়ালস টু আসছে আন্ডার রুট জি এম বাই স্মল আর, সেখান থেকে আমি বলতে পারি আন্ডার রুট জি এম বাই আর প্লাস এইচ। আমি এইচ যদি খুব ছোট হয় আর এর তুলনায়, মানে এই স্যাটেলাইটটা এত দূরে না থেকে যদি কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইচকে নেগলেক্ট মারবো, সেক্ষেত্রে আমার হবে হচ্ছে, আচ্ছা নেগলেক্ট যখন মারবো এইচকে তখন আমাদের কি হয়ে যাবে, তখন আমরা সেটাকে কক্ষীয় বেগ বলছি কার, খুব কাছের একটা প্ল্যানেটের, খুব কাছে, যে পৃথিবীর থেকে কাছে রয়েছে, মানে পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে খানিকটাই উপরে রয়েছে, কাছাকাছি রয়েছে, তখন তার ফর্মুলা কি হয়ে যাবে দেখো, তার ফর্মুলা হবে হচ্ছে আন্ডার রুট জি এম বাই আর, বোঝা গেছে এইচটা নেগলেক্ট হয়ে গেছে তখন। ক্লিয়ার? এবার দেখো একটা সম্পর্ক তুমি পাবে, তুমি জানো এসকেপ স্পিড কত, আমি ওপরে লিখছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এসকেপ স্পিড কত, রুট টু জি এম বাই আর, তাই না? তাহলে মাথায় রাখবে, আমি জানি রুট জি এম বাই আর হচ্ছে অরবিটাল স্পিড, তাহলে তুমি এখান থেকে বলতে পারো রুট টু ইন্টু ভিও, তাহলে এসকেপ স্পিড আর অরবিটাল স্পিডের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, ভি ইজ ইকুয়ালস টু রুট টু ইন্টু ভিও। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, নোটেড ডাউন। আচ্ছা জি এম বাই আর কে এভাবেও লিখতে পারি, রুট জি আর, আগেই বলে দিয়েছি, আই হোপ ক্লিয়ার। এখানে সেটাই করা রয়েছে, দেখলো, ছাপলো, নাপলো, কুছ ভি করলো। নেক্সট স্লাইড। যদি পৃথিবীর ঘর ঘনত্ব দ্বিগুণ হয়, ঘনত্ব দিয়ে একটা কোয়েশ্চেন করে নি, ঘনত্ব সে এক কোয়েশ্চেন কর লেতা হুঁ, তবে মুক্তিবেগের কি পরিবর্তন হবে? আচ্ছা ঘনত্ব যদি দ্বিগুণ হয়, ঘর ঘনত্ব দ্বিগুণ হয়েছে কিন্তু ব্যাসার্ধ অপরিবর্তিত, সি রো হয়ে গেছে দ্বিগুণ। আচ্ছা আগে মুক্তিবেগ কত ছিল? ঘনত্ব দিয়ে কোয়েশ্চেন আসলে আমরা ভাববো কি করে, ঘনত্ব দিয়ে যদি কোয়েশ্চেন আসে তাহলে ভাববো কি করে, একটা দুটো কোয়েশ্চেন করবো, নট ওকে, একটা দুটো কোয়েশ্চেন করবো, ঘনত্ব দিয়ে ভাববো কি করে, হাউ আমরা ভাববো কি করে ঘনত্ব দিয়ে, লেটস সি। সো আমরা জানি রো ইজ ইকুয়ালস টু কি এম বাই ভি, রো ইজ ইকুয়ালস টু কি এম বাই ভি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এম ইজ ইকুয়ালস টু কি রো ভি। তাহলে এই ফর্মুলা ইউজ করে যদি আমি মুক্তিবেগের ফর্মুলা বার করি, রো ভি, ভি মানে আয়তন। ক্লিয়ার? এবার যেহেতু এখানে ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে না, তাই আমরা আয়তনকে ভাঙাবো না। যদি ব্যাসার্ধের পরিবর্তন হতো তখন আমরা আয়তনকে কি করতাম, 4/3 পাই আর কিউবই ভাঙাতাম। মাথায় থাকবে, মাথায় থাকবে আর অপরিবর্তিত, মাথায় রাখবে আর অপরিবর্তিত, আর যেহেতু অপরিবর্তিত তাই আমরা আয়তনকে ভাঙাচ্ছি না। তাহলে এখান থেকে আমার মুক্তিবেগের ফর্মুলা কি, ভিই ইজ ইকুয়ালস টু রুট জি, আচ্ছা সরি 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 রুট টু মিস করেছি, টু জি, এম এর জায়গায় লিখছি রো ইন্টু ভি, রো ভি বাই এটা রুট টু জি এম বাই আর। আচ্ছা ঘনত্ব বলছে গড় ঘনত্ব দ্বিগুণ হয়, তাহলে গড় ঘনত্ব যদি দ্বিগুণ হচ্ছে তাহলে আমাদের ভিই ড্যাশ কত আসছে, টু জি
ই ড্যাশ কত আসছে দেখো, আমরা আন্ডার রুট 2g রোটাকে আমরা লিখবো এবার 2 রো ভি বাই আর। এবার ভালো করে দেখো এই 2টাকে বাদ দিলে বাদ বাকি পুরোটাই আগের ফর্মুলায় ছিল, তাহলে আমি বলে দিতে পারি ভিই ড্যাশ ইজ ইকুয়ালস টু রুট 2 টাইমস অফ ভিই। এই 2টাকে বাদ দিয়ে বাদ বাকি পুরোটাই আগের ছিল, তাই জন্য সেটাকে আমরা ভিই বসিয়ে দিলাম। দ্যাটস ইট, বোঝা গেছে। 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী বিশ্ব থেকে আর দূরত্বে নিয়ে যেতে কত কার্য করতে হবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কার্য কি করে বার করবো? এই ধরনের এই প্যাটার্ন শিখে নাও। কার্য কি করে বার করবো? শক্তি দিয়ে বার করবো। 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে আর দূরত্বে, পৃথিবী পৃষ্ঠ থেকে আর দূরত্বে নিয়ে যাচ্ছে। এখানে হিন্ট দেওয়া আছে কিন্তু প্রশ্নে হিন্ট দেওয়া থাকবে না গাইস। পৃথিবী পৃষ্ঠে রয়েছে প্রথমে রয়েছে পৃথিবী পৃষ্ঠে, তাহলে তখন তার শক্তি কত? u1 কত? মাইনাস জি এম এম বাই আর। আচ্ছা আমাকে এখানে ভর বলে দিয়েছে না, তাহলে 10 কেজি ভর বলেছে, 10 বাই আর। দ্বিতীয় ক্ষেত্রে ওকে আর দূরত্বে আরো নিয়ে যাওয়া হচ্ছে, মানে মোট কত দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে? 2r। তাহলে u2 ইজ ইকুয়ালস বলতে পারি মাইনাস জি এম 10 বাই 2r। তাহলে এবার আমাদের পার্থক্য কত? ডেল্টা ইউ কত? ডেল্টা ইউ বলতে পারি u2 মাইনাস u1। তাহলে সেখান থেকে আমি বসাতে পারি এখানে u2 কে কত লিখবো? u2 হচ্ছে মাইনাস, আচ্ছা এটা 2 দিয়ে এটাকে কেটে নিলাম 5, তাহলে মাইনাস 5gm বাই আর। আর দ্বিতীয়টায় মাইনাস, দ্বিতীয়র সামনে মাইনাস ছিল u1 এর সামনে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 10gm বাই আর। তাহলে কৃতকার্য কত হচ্ছে দেখো, 10gm বাই আর। ওকে, এবার তোমরা জানো gm বাই আর কে আমি তোমরা gr স্কোয়ার দিয়ে লিখতে পারো, তাহলে সেখান থেকে বলতেই পারো এটাকে। কি করলাম এটা আমি? 5 মাইনাস করলে কত পড়ে থাকে? 5gm বাই আর। এটাকে তুমি এভাবে লিখতে পারো 5gr কৃতকার্য। কারণ মাথায় রাখবে স্থিতিশক্তির পরিবর্তন আসলে আমাকে কৃতকার্য বোঝায়। ভাবো এখানে একটা বস্তু আছে, সহজে বোঝাচ্ছি, এখানে একটা বস্তু আছে, এখানে ওর স্থিতিশক্তি একটা কিছু mgh, একটু পরে এখানে তুলে দেওয়া হয়েছে, তাহলে এখানে ওর শক্তি mgh2, আগেরটা mgh1 ছিল। তোমার যদি জিজ্ঞাসা করে কার্যগত, মাথায় রাখবে ওই যে এইখান থেকে এইখানে যেতে পেরেছে, এই যে শক্তির বৃদ্ধি হয়েছে এটা কার জন্য হয়েছে? কৃতকার্যের জন্য হয়েছে। তাহলে শক্তির পার্থক্য বার করলে আমি কৃতকার্য পেয়ে যাবো, এটা হচ্ছে কনসেপ্ট। নেক্সট, পৃথিবী পৃষ্ঠের নিকটবর্তী একটি কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ নির্ণয় করো। নিকটবর্তী, পয়েন্ট টু বি নোটেড, সো ইউ নো ভি নট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট জি এম বাই আর। কিচ্ছু করবো না। তার পর্যায়কাল কত? পর্যায়কাল এটা ইম্পর্টেন্ট। এখানে আমরা পর্যায়কাল বের করেছিলাম না, সরি আগেরটাই যাই। এখানে আমরা পর্যায়কাল বার করিনি, এখানে আমরা বেগ বার করে ছেড়ে দিয়েছিলাম। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে পর্যায়কাল বার করব। এটাকে নোট করে নাও, এইটাকে নোট করে নাও সবাই। পর্যায়কাল 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 কি করে বার করছি? টি ইজ ইকুয়ালস টু, আমরা জানি একটা উপগ্রহ যখন গোল করে ঘুরে আসছে, কতটা ঘুরে আসছে? 2πr ঘুরে আসছে, 2πr। আর ওর ঘুরতে কতটা সময় লাগছে? টি সময় লাগছে আমি ধরে নিই, তাহলে আমি বলতে পারি কতটা বেগে ঘুরছে? ভি বেগে ঘুরছে, তাহলে আমি বলতে পারি ভি ইন্টু টি ইজ ইকুয়ালস টু 2πr। বেগ গুণ সময় ইজ ইকুয়ালস টু অতিক্রান্ত পথ, সেখান থেকে টি ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে 2πr বাই ভি। আর আমরা জানি একটা উপগ্রহের বেগ কত? 2πr বাই ভিটাকে আমি লিখতে পারি gm বাই আর। পরের লাইনে আমি লিখতেই পারি 2πr, এই আরটা উপরে উঠে যাবে r বাই gm। তাহলে সেখান থেকে দেখো আমি এইখানটা সাইডে করলাম, দেখতে পাচ্ছি আশা করি। 2π সব কিছুকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে দেখো টি ইজ ইকুয়ালস আমি লিখতে পারি 4π স্কোয়ার আর কিউব বাই gm আন্ডার রুট। ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে 2π ভেতরে ঢুকলে 4π স্কোয়ার হবে, 2π যদি ভেতরে ঢুকে 4π স্কোয়ার হবে, রাইট? তাহলে এবার এখান থেকে দেখো টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসছে 4π স্কোয়ার বাই gm আর কিউব। সেখান থেকে দেখো সমানুপাতিক এসে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। কেপলারসের থার্ড লর প্রুফ মনে আছে? ল অফ পিরিয়ডস বলেছিলাম প্রুফ করব, কথা রেখে দিয়েছি। চলো, কোথায় ছিলাম? একটি 5 কেজি ভরের বস্তুকে এটা করছিলাম। আচ্ছা, তার পর্যায়কাল কত হবে? তো তুমি ভি জানো, তাহলে পর্যায়কাল কি করে বার করবো আমি? টি ইজ ইকুয়ালস টু 2πr বাই ভি। ভি তো তুমি বের করে নিয়েছো, রাইট? তাহলে এখান থেকে তুমি পর্যায়কাল বার করবে। আর তুমি জানো পৃথিবীর ব্যাসার্ধ গিভেন আছে। ওকে, একটু জল খেয়ে নি। ঠিক আছে, ক্লিয়ার। কমেন্টে লেখো যদি ভালো লাগে তো যতগুলো
যতগুলো কমেন্টস পড়বে ততগুলো নিউমেরিক্যালসের ভিডিও আনবো। যদি 100টা কমেন্ট পড়ে তাহলে 100টা নিউমেরিক্যালের একটা ভিডিও আসবে। একসাথে হবে না, না একসাথেও হতে পারে, হু নোস। যদি 100টা কমেন্ট পড়ে 100টা নিউমেরিক্যালসের ভিডিও আসবে। শুধু গ্র্যাভিটেশন থেকে চাও কি কোথা থেকে চাও তোমরা জাস্ট আমাকে বলবে কোন সেগমেন্ট থেকে চাও, পুরো সেকেন্ড পার্ট থেকে চাও, সেকেন্ড সেম থেকে চাও, যেই মেনের লেভেলের চাও, ওয়েবজি কোন লেভেলের চাও, কি চাও। তাতে আমার মনে হয় কনফিউশন হয়ে যাবে একটু, কনফিউশন হয়ে যাবে। ওকে, ওকে চলো, যেটা বলছিলাম, একটি 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 2r উচ্চতায় তুলতে প্রয়োজনীয় কাজের পরিমাণ। পৃথিবী পৃষ্ঠ থেকে r উচ্চতায় ছিল, তারপরে 2r এ তুলবে, তাহলে মোট কততে যাবে? 3r এ। মাথায় রাখবে, ভুল করবে না। তাহলে u1 বার করো, u1 ইজ ইকুয়ালস টু মাইনাস gm বাই r, আর u2 ইজ ইকুয়ালস টু মাইনাস gm বাই 3r। এবার তারপরে কি করতে হবে তোমরা জানো, বলবো না। যদি কোনো গ্রহের ব্যাসার্ধের পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, এই দেখো ব্যাসার্ধ, গড় ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ হয়, অভিকর্ষ ত্বরণ মানের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানে কত গুণ হবে? আচ্ছা আচ্ছা, ব্যাসার্ধ ভালো করে দেখে নাও। যদি কোনো গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, আচ্ছা ব্যাসার্ধ মানে r' হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, আর গড় ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ, রো ড্যাশ ইজ ইকুয়ালস টু 2 রো। এখানে রো আর এগুলো হচ্ছে পৃথিবীর, তবে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের কত গুণ হবে? আচ্ছা, আগে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটা আমাকে বার করতে হবে। জি ইজ ইকুয়ালস টু আন্ডার রুট কেন, জি এম বাই আর স্কোয়ার। এবার আমরা জানি এম ইজ ইকুয়ালস টু কি, একটু আগে পড়েছি, রো ভি মানে রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা যদি এই ফর্মুলায় বসাই তাহলে জি ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার। আর স্কোয়ারের সাথে এটা কাটবে, তাহলে আমাদের ফর্মুলা আসছে হচ্ছে 4g পাই আর রো বাই 3, এটাতে জি। এবার জি ড্যাশ বার করো, এইবার জি ড্যাশ বার করো। জি ড্যাশ যখনই আগে কিছুর সাথে কিছু কম্পেয়ার করতে বলবে, আগে প্রথমটা বার করবে তারপর দ্বিতীয়টা। এবার জি ড্যাশ ইকুয়ালস টু আমরা ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা বসাবো, 4g পাই, আর এর জায়গায় আমরা বসাবো আর ড্যাশ, রো এর জায়গায় আমরা বসাবো রো ড্যাশ বাই 3। পরের লাইনে 4g পাই, আর ড্যাশের জায়গায় বসবে r/2, রো ড্যাশের জায়গায় বসবে কত? রো ড্যাশের জায়গায় বসবে 2 রো। হ্যাঁ, সব সেম থাকবে। ও মাই গড, সেম থাকছে। ও মাই গড, আমি একবার চেক করে নিই কত আমি ভুল করেছি কিনা। সেম থাকবে। ওয়াও, নাইস কোয়েশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী বিশ্বের নিকটবর্তী উপরে মুক্তিবেগ ও অক্ষবেগের অনুপাত নির্ণয় করো। জানো সবাই, এটা পড়ানো টপিক থেকে কোয়েশ্চেন এসছে, পড়ানো জিনিস থেকে কোয়েশ্চেন এসছে। মুক্তিবেগ ইজ ইকুয়ালস টু √2 অরবিটাল ভেলোসিটি, তার মানে অনুপাত কত হবে? √2:1। পয়েন্ট টু বি নোটেড, নিকটবর্তী শব্দটা দেওয়া রয়েছে, পয়েন্ট টু বি নোটেড, নিকটবর্তী না দিলে ভি নটটা কিন্তু হতো না। দুটি বস্তু যাদের ভর, আমার মনে হচ্ছে এটাই লাস্ট স্লাইড নাকি? ওকে, ভালো ভালো দুটো করে, আহা লাস্ট অব্দি যারা অপেক্ষা করে দেখবে, মজাই এসে গেল। লাস্ট অব্দি যারা অপেক্ষা করে দেখবে তাদের জন্য দারুণ দারুণ দুটো কোয়েশ্চেন আছে, নাইস কোয়েশ্চেন্স আর দেয়ার। আমি আগে পড়ে নিই, এটা তো ভালো, এটাও ভালো। দুটি বস্তু যাদের m1 m2 এবং তারা পরস্পরকে r দূরত্বে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করছে, তাদের ভরকেন্দ্রকে কেন্দ্র করে আবর্তনের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করো। ওকে, ভরকেন্দ্রকে কেন্দ্র করে m1 m2 এবং তারা পরস্পরকে r দূরত্বে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে তাদের ভরকেন্দ্রকে কেন্দ্র করে। এটা ভালো কোয়েশ্চেন, এটা ভালো কোয়েশ্চেন। আমার, আচ্ছা আমি আগে ভরকেন্দ্রের জায়গাটা বুঝি।
দুটো বস্তু রয়েছে। এটা একটু টাফ কোয়েশ্চেন, ওকে? এটা 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 তুমি বোর্ডসে, এটা যেই ঠেইর জন্য ঠিক আছে, যেই লেভেলের, আর বোর্ডেও আসতে পারে না বলে কিচ্ছু হয় না। দুটো বস্তু আছে M1 M2। আচ্ছা, এবার তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাদের ক্ষেত্রে তাদের মধ্যে দূরত্বগত আর বলে দিয়েছে, কিন্তু আমরা একটু অন্যভাবে বুঝবো। আমরা ভাববো যে যাদের মধ্যে ভর কেন্দ্রটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার ভর কেন্দ্র থেকে একজনের দূরত্ব R1 আর একজনের দূরত্ব R2। তাহলে আমি এখান থেকে বলতে পারি R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু R, বলতে পারি। তাহলে সেখান থেকে দেখো তুমি একটা বলে দিতে পারো R2 ইজ ইকুয়ালস টু R মাইনাস R1। ওকে, এবার ভর কেন্দ্রের কনসেপ্ট থেকে তুমি জানো যে এদের ভরের মোমেন্ট সেম হয়, বা মোমেন্টের দরকার নেই, তুমি ভর কেন্দ্রটাকে 0,0 ভেবে নাও। তাহলে এই যে দূরত্বটা R2, এটা প্লাস এক্স অক্ষ ভাবো, এক্স অক্ষ ভাবার জন্য গ্রাফিক্যাল সিস্টেম ভাবো। R2টার দৈর্ঘ্যটা প্লাসে যদি ধরি, R1টা মাইনাসে আছে, তাহলে সেখান থেকে আমরা ফর্মুলা মনে আছে আমাদের, আমাদের সিএম সেন্টার অফ মাস কি করে বার করে, RCM ইজ ইকুয়ালস টু M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস R2 M1 প্লাস M2। এবার এখানে কয়েকটা পয়েন্ট আমাদের জানার, যে আমরা ভর কেন্দ্রটাকে 0,0 ধরেছি, তাহলে RCM এর জায়গায় 0 হবে। আচ্ছা, R1 দূরত্বটা যেটা, সেটা হচ্ছে নেগেটিভ সাইডে, তাহলে নেগেটিভে, আর R2 দূরত্বটা পজিটিভে, তাহলে সেই জন্য এটাকে আমরা মাইনাসে নেবো, এটাকে প্লাসে নেব। তাহলে সেখান থেকে আমি বলতে পারি দেখো M1 M2 ওইদিকে গুণ হলে 0 আসবে, তাহলে আমি বলতে পারি M2 R2 মাইনাস M1 R1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে M2 R2 ইজ ইকুয়ালস টু M1 R1। তাহলে সেখান থেকে তুমি R1 এর ভ্যালু বার করতে পারো যদি চাও, বা ঠিক আছে R1 এর ভ্যালু বার করে নাও। R1 ইজ ইকুয়ালস টু বলতে পারো হচ্ছে M2 R2 বাই M1, এখান থেকে R1 এর ভ্যালু আসলো। আচ্ছা, আমি এই সব রাখলাম, বাদ বাকিটা এই পার্টটা মুছে, না এখনো মোছার টাইম আসেনি। তাহলে R1 এর ভ্যালু যদি এসে গিয়ে থাকে, ভরকেন্দ্রের কেন্দ্রকে আবর্তনের পর্যায়কাল নির্ণয় করো। ওকে, ভর কেন্দ্রকে কেন্দ্র করে, আচ্ছা এরা ভর কেন্দ্রটাকেই কেন্দ্র করে আবর্তন করছে, তাহলে এখানে আমি কেন R1 R2 কে সেম ধরলাম না, কারণ ভরগুলো যে সমান তা বলেনি। যদি সমান হতো তাহলে মাঝখানে ভর কেন্দ্র হতো, বললাম না, নাইস কোয়েশ্চেন। তাহলে এখানে আমার R1 আসলো। এবার দেখো R1 এর ভ্যালুটা যদি আমি পুট করি, তাহলে আমার মনে হচ্ছে R2 আসবে, R2 এর ভ্যালু আসবে, হ্যাঁ ঠিক। R1 এর ভ্যালুটা আমরা এখানে পুট করবো, তাহলে R2 ইজ ইকুয়ালস টু R মাইনাস R1 এর জায়গায় M2 R2 বাই M1, লসাগু করো। লসাগু যদি করি, এখানে আসবে M1 R2 ইজ ইকুয়ালস টু M1 R মাইনাস M2 R2, এদিকে নিয়ে চলে আসো, তাহলে M1 R2 প্লাস M2 R2 ইজ ইকুয়ালস টু M1 R। তাহলে দেখো R2 ইজ ইকুয়ালস টু আসছে M1 R বাই M1 প্লাস M2। ওয়াও ওয়াও, হ্যাঁ এসে গেছে। R2 ইজ ইকুয়ালস টু আসছে M1 R, ভালো কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন এটা। R2 ইজ ইকুয়ালস টু আসছে M1 R বাই M1 প্লাস M2। সেম সিমিলার ভাবে দেখো R1 আমি জানি, R2 আমি পেয়ে গেছি, তাহলে R2 র জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই, তাহলে আমার R1 এর ভ্যালু আসবে। R2 র জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, R2 র জায়গায় এটা বসাতে পারো, নয়তো আগে যেভাবে সলভ করলাম সেভাবে সলভ করতে পারো, বাট আমার ইনস্টিংক্ট বলছে, আমার এক্সপিরিয়েন্স বলছে যে R1 এর ভ্যালু আসা উচিত হচ্ছে M2 R বাই M1 প্লাস M2। সেম প্যাটার্ন, R2 থাকলে M1 R বাই M1 প্লাস M2, R1 এর ভ্যালু আসা উচিত M2 R বাই M1 প্লাস M2। আমি ভুলও হতে পারি, সলভ করে দেখতে গেলে এটা লম্বা যাবে, বাট আমি একবার চেক করে নিই R1। আচ্ছা, R2 এর ভ্যালুটা এখানে গিয়ে বসাও, R2 এর ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আমার R1 ইজ ইকুয়ালস টু আসছে R2 M1 প্লাস M2 R মাইনাস M2 R মাইনাস M1 R। M1 R হলে হ্যাঁ ঠিক আছে, M2 R বাই M1 প্লাস M2 হবে, রাইট। এত দূর অব্দি সবাই বুঝতে পেরেছে। তাহলে R2 আর R1 আমি পেয়ে গেছি। ক্লিয়ার সবার কাছে? আই হোপ ক্লিয়ার।
আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি যদি দরকার পড়ে। তো এ কি সেম কালারের পেজ আসেনি, ও তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, পরের পেজে করছি। কালারটা ম্যাটার করে, কালারটা আমার ভালো লাগে। আচ্ছা, তো আমরা দেখে নিই এত দূর অব্দি ক্লিয়ার সবার কাছে? এ ব্যাক নেই গা বেটা। আচ্ছা, এত দূর অব্দি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার জল ভাতের মতন। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, R1 আর R2 পেয়ে গেছি। এইবার আসল মেন গেমটা, গেমটা। আচ্ছা, আমি এখানটায় করি, কেউ মাইন্ড করবে না আশা করি, আমি মুছে দেবো পরে মুছে দেবো। এবার বোঝো, এই যে কণা দুটো আছে তারা একটা ভরকেন্দ্রকে কেন্দ্র করে একজন R2 দূরত্বে M2 ঘুরছে। আচ্ছা, কোয়েশ্চেনটা আরেকবার পড়ে নি। তাদের ভরকেন্দ্রকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেম বেগেও যে ঘুরছে সেটাও বলেনি, তাহলে এটাকে আমি বলতে পারি V2। আচ্ছা, আর এই R1 বেগে V1, R1 দূরত্বে V1 বেগে ঘুরছে, এর ভর হচ্ছে M1। তাহলে এবার ভেবে দেখো, মানে যে কোনো একজনকে দিয়ে বার করে দেখি, এদের মধ্যবর্তী মোট বল কত? এদের মধ্যবর্তী বল হচ্ছে মহাকর্ষ বল, যেটা আমি বলতে পারি G M1 M2 বাই R স্কোয়ার। বলতে পারি না গাইস? বলতে পারি না, এটা আমাকে জাস্ট বলবে একজন কেউ। আমি পারি না। ওকে, এত দূর অব্দি ক্লিয়ার? তাহলে আমি একজনের থেকেই বার করে নিচ্ছি টাইম পিরিয়ড। আমার মনে হয় না দুজনের দরকার পড়বে। ক্লিয়ার এত দূর অব্দি? আচ্ছা, এবার দেখো, এই যে বলটা, এই বলটাই তো একে অভিকেন্দ্রিক বল যোগাচ্ছে। এদের মধ্যে মহাকর্ষীয় বল, এই তো অভিকেন্দ্রিক বল যোগাচ্ছে। আমি বলতে পারি এটা ইজ ইকুয়ালস টু M V1 স্কোয়ার বাই R1। M V স্কোয়ার বাই R ফর্মুলা হয়, তাহলে M V1 স্কোয়ার বাই R1 বলতে পারি। বলতে পারি না, আমাকে বলেছে। তাহলে এখান থেকে আমি V পাবো, দেখো আর, ও হো ভুল করেছি, এটা হচ্ছে R1। ক্লিয়ার? তাহলে সেখান থেকে দেখো, আমি এবার যদি ফর্মুলা সলভ করি, G M1 M2 বাই R স্কোয়ার ইজ ইকুয়ালস টু M1 V1 স্কোয়ার। আচ্ছা, M1 কাটছে, R1 এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি। দেখো আগের স্লাইডে যাই, R1 ইজ ইকুয়ালস টু কত ছিল? M2R বাই M1 প্লাস M2। তাহলে আমি R1 এর জায়গায় বসাতে পারি কি M2R বাই M1 প্লাস M2 বসাতে পারি। তাহলে দেখো আর একটা কাটছে, এখান থেকে আসছে হচ্ছে আমার, এই সাইডে করলাম, এখান থেকে আমার কি আসছে? এখান থেকে আসছে আমার GM2 বাই R ইজ ইকুয়ালস টু V1 স্কোয়ার M1 প্লাস M2 বাই M2। তাহলে সেখান থেকে আমার কি আসছে? GM2 স্কোয়ার, M2টাকে ওদিকে গুণ করলাম, বাই R M1 প্লাস M2 এরকম টাইপের আসছে, ইজ ইকুয়ালস টু V1 স্কোয়ার আসছে। আসছে না? ক্লিয়ার সবার কাছে? এটা আসছে সবার কাছে ক্লিয়ার, আমি এক্সপেক্ট করব। এটা এখান থেকে কমপ্লিকেট হয়ে যাবে, এইটা ফর্মুলা থেকে পেঁচানো হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ইয়েতে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে একটু ইয়ে করছি, ডেভেলপমেন্ট করছি। এটা দেরি হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, বাট একটু ডেভেলপমেন্ট করছি আমি এখানে। সরি, ডোন্ট মাইন্ড গাইজ, আমি একটু ডেভেলপ করছি যাতে আমাদের আর একটু বেটার হয়। সেটা কি, আমি এইখানটায় দেখো, আমি এখানটায় করছি এর যে ইয়েটা, এটা আমি ভিতে না নিয়ে আমি ওমেগা দিয়ে করছি। আমরা জানি সেম ফর্মুলা, আমাদের অভিকেন্দ্রিক বলের ফর্মুলা কি হয়? এম ভি স্কোয়ার বাই আর হয়, অথবা এম ওমেগা স্কোয়ার আর হয়, এটা আমরা জানি। এম ওমেগা স্কোয়ার আর হয়, এটা আমরা জানি। তাহলে আমি এখানে করছি এম ওমেগা স্কোয়ার M1 ওমেগা স্কোয়ার R1। এবার বেটার হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো, জি M1 M2 বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু M1, R1 এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে
m2r বাই m1 প্লাস m2। হ্যাঁ এবার সুবিধা হচ্ছে। আর ওমেগাকে লিখতে পারি আমি হচ্ছে 2 পাই বাই টি তার হোল স্কোয়ার। তাহলে দেখো m1 m2 কাটছে, রাইট, আর ওদিকে গিয়ে কিউব হচ্ছে, এই এসে গেছে ডিরেক্ট। আগের বার পেঁচাচ্ছিলাম 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখান থেকে দেখো জি m1 প্লাস m2 বাই আর কিউব চলে আসছে। তাহলে সেখান থেকে টি এর ভ্যালু ফর্মুলা বেরিয়ে যাবে। ক্লিয়ার? দারুণ ভালো কোয়েশ্চেন ছিল, ভালো কোয়েশ্চেন ছিল, আই উড সে দারুণ কোয়েশ্চেন ছিল। আর একটা কোয়েশ্চেন আমি ডিসকাস করে দিচ্ছি, করে আমি এন্ড করছি ক্লাস, আর ভালোও লাগছে না। আর নাইস কোয়েশ্চেন ছিল, যারা করেনি দুটো স্লাইডে কোয়েশ্চেন আছে, একবার সবাই দেখে নেবে, পিছন সামনে ঘুরে একবার সবাই দেখে নেবে কাইন্ডলি, দুটো স্লাইডে কেউ কনফিউজ হবে না কাইন্ডলি। ভালো কোয়েশ্চেন, এটা নোট ডাউন করে নাও, কনসেপ্ট কাজে লাগবে। ক্লিয়ার? আমি আরেকবার বলে দিচ্ছি এই কোয়েশ্চেনটা সম্বন্ধে। এই কোয়েশ্চেনে আমরা ফার্স্টে ভর কেন্দ্রের থেকে আমি সম্পর্ক বার করেছি r1 r2, ভর কেন্দ্র থেকে আমি r1 r2 সম্পর্ক বার করেছি, ঠিক আছে? ভর কেন্দ্র থেকে আমি r1 r2 সম্পর্ক বার করেছি, এই যে, ওকে। তো সেখান থেকে আমি r1 এর ইয়ে বার করেছি, বার করে এই ফর্মুলায় বসিয়েছি, বসানোর পর আমরা কি করেছি, r1 আর r2 বার করে নিয়েছি। r1 আর r2 বার করার পর আমি কনসেপ্ট কি লাগিয়েছি, আমি বলেছি একটা কণা যে ঘুরছে তার অভিকেন্দ্রিক বল হচ্ছে m ওমেগা স্কোয়ার m1 ওমেগা স্কোয়ার r1। সেই বলটা কেন আসছে? মহাকর্ষীয় বলের জন্য আসছে। ও ঠিক আছে, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট, অ্যান্সার বেরিয়ে এসছে। আচ্ছা নেক্সট কনসেপ্ট আমি নর্মাল ডিসকাস, আচ্ছা এটাই লাস্ট লাইন আমাদের। আমি এইবার এই কোয়েশ্চেনটা ডিসকাস করে দিলাম, আমি মুছে নিলাম, সবাই স্ক্রিনশট করে নিও যার যেটা লাগবে। একটু মনে হচ্ছে লেন্দি হয়ে গেল আমার ভিডিওটা, ঠিক আছে, নো ইস্যু, কি আছে, ভালো क्वेश्चन के लिए कुछ भी करेगा। बोर्ड्स का, जेई का, नीट का, सबका क्वेश्चन करेगा तेरा फैजल। मिर्जा बोजी গ্যাংস অফ ওয়াসেপুরের ডায়লগ মনে হয়। যাই হোক চলো দেখে নিই কি কেস। 1 কেজি 2 কেজি 3 কেজি ভরের 3টি বস্তু একটি সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে রাখা। সমবাহু ত্রিভুজ, যেটা আমি কখনোই এখানে আঁকতে পারবো না। 1 কেজি 2 কেজি 3 কেজি ভরের 3টি বস্তু, আমার মতন নিই 1 কেজি 2 কেজি 3 কেজি। সমবাহু বলেছে, হিন্ট হচ্ছে 60 ডিগ্রি সব, অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। আচ্ছা 1 মিটার 1 মিটার 1 মিটার। 1 কেজি ভরের মোট মহাকর্ষ বলের মান ও অভিমুখ নির্ণয় করো। নাইস কোয়েশ্চেন, কনসেপচুয়ালি ভীষণ ভালো কোয়েশ্চেন। মাথা রাখবে একটা বস্তুর উপর বল যখন একই দিকে থাকে, F1 F2, যাদের ভেক্টর কাঁচা তারা শুনে নাও, একই দিকে থাকে তখন বল যোগ হয়, F1 প্লাস F2 হয়। যখন বল দুটো অপোজিট দিকে থাকে, F1 F2, তখন বিয়োগ হয়, যেটা বড় সেটা দেখে ছোটটার। কিন্তু যখন এই দুটোর মধ্যে কোনোটাই থাকে না, কোনো একটা কোণ করে থাকে, তখন হয় লব্ধি, যেটাকে আমরা বলি আন্ডার রুট। আচ্ছা এটা তো কেউ দেখতেই পাচ্ছে না, তখন হয় লব্ধি। FR is equals to under root F1 square plus F2 square plus 2F1 F2 cos theta। থিটাটা হচ্ছে মাঝখানের কোণ। আশা করি সবাই জানে। এবার আমি ডিরেক্ট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন আমি পুরো সলভ করবো না, কারণ আমি তোমাদের জাস্ট বলে দেবো যে কেসটা কি জাস্ট বলে দেবো। ক্লিয়ার? চলো লেটস গো। লাস্ট কোয়েশ্চেন গাইজ, লাস্ট কোয়েশ্চেন। এত দারুণ কোয়েশ্চেন করেছি, এটাতে লাইক করা উচিত সবার, আমার মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করা উচিত। ভালো কোয়েশ্চেন্স আছে। সো 1 কেজির ওপর বল কি, বাট আগে ছবিতে বোঝো, আগে ছবি ভিজুয়ালাইজেশন ফার্স্টে, তারপর নিউমেরিক্যাল সলভিং। 1 কেজির ওপর 2 কেজি কোন দিকে বল প্রয়োগ করছে? এই দিকে। এটাকে বলতে পারি F1। F1টা কত? F1 আমি বলতে পারি G 2 × 1/1 স্কোয়ার বলতে পারি। 3 কেজি 1 কেজির উপর কোন দিকে বল প্রয়োগ করছে? এইদিকে। যার কনফিউশন থাকবে মাথায় রাখো যে আমাকে শুধুমাত্র 1 কেজির বল দেখতে বলেছে, তাহলে আমি 1 কেজি নিয়েই কথা বলবো না। আমি যদি সবাই যদি আমায় নিয়ে না, আমি যদি কি বলবো, যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে নিয়েই কনসার্ন আমরা। 3 কেজির উপর বল কে প্রয়োগ করলো, 2 কেজির উপর সেসব দেখবো না। 1 কেজির উপর কে বল প্রয়োগ করছে, কোন দিকে বল প্রয়োগ করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 1 কেজিকে কোন দিকে টানছে? এদিকে। 1 কেজিকে 3 কেজিটা কোন দিকে টানছে? এদিকে। তাহলে শুধুমাত্র 1 কেজির উপর বলগুলো দেখো, G 3 × 1/1 স্কোয়ার। তার মানে একটা হচ্ছে 3G, একটা হচ্ছে 2G। ক্লিয়ার?
তাহলে এবার দেখো দুটো দুদিকে আছে, মাঝখানের কোণ কত 60°, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 2g স্কোয়ার প্লাস 3g স্কোয়ার প্লাস 2 ইন্টু 2g টু 3g cos 60। ক্লিয়ার? ক্যালকুলেট করো, অ্যান্সার আসবে। ক্যালকুলেট করো, অ্যান্সার আসবে। যাদের যাদের ভালো লাগলো তারা ঠোকো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড কারোর স্টিল কোনো ডাউটস থাকলে, ডাউটস যদি থাকে, ইউ গাইস ক্যান কমিউনিকেট করার চাপের, তোমরা ভিডিও দেখে নাও। আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে আমি আমার টেলিগ্রাম আইডি যাতে স্টুডেন্টরা রিচ করলে পাবে, আমি সেটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড আমার মেল আইডিও করবো, কারণ যদি মেলে প্রবলেম হয়, মানে মেলেও করতে পারো আমাকে, টেলিগ্রামেও করতে পারো। এছাড়া আমি ইনস্টাগ্রামে আছি, ফেসবুকে নেই। ফেসবুকে আমি লাস্ট 2 ইয়ার্স ধরে নেই। সো ইনস্টাগ্রামে আছি, লিঙ্কডইনে আছি। সো ইউ গাইস ক্যান ফলো মি। অ্যান্ড বাদ বাকি তোমরা করতে থাকো। আমি সমস্ত হ্যান্ডেল নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। বাদ বাকি কার কেমন লাগলো সেটা একটু জানিও, এটা আমাদের কাছে প্রিসিয়াস। আর পড়াশোনা করতে থাকো, আছি। গুড নাইট।